আসসালামু আলাইকুম। আমি জেনেসিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। প্রথমে আমার পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার মোহাম্মদ আলী আফতাব, প্রেসিডেন্ট ডিপার্টমেন্ট অফ অটোলারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, বিএসএমএমইউ। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো প্যাথোলজির ইনফ্লামেশন চ্যাপ্টারটি নিয়ে। তো আমরা জানি যে প্যাথোলজি থেকে রেসিডেন্সি পরীক্ষায় 20 থেকে 25টি প্রশ্ন হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে নিউপ্লাসিয়া, এরপরে জেনেটিক্স, এরপরে আসলে বলা যায় ইনফরমেশন চ্যাপ্টারটি। রেসিডেন্সি, ডিপ্লোমা এবং এফসিপিএস প্রত্যেকটি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব আজকে এই ক্লাসের মাধ্যমে আপনাদের পড়াটুকু গুছিয়ে দেওয়ার, যাতে করে আমাদের প্রত্যেকটি পরীক্ষা কভার দিয়ে থাকে। ইতিমধ্যে আপনাদের কাছে রেসিডেন্সির আমাদের 12 এডিশনের 12তম এডিশনের শীটটি পৌঁছে গেছে আশা করছি। আমরা শীটটাকে এমন করে গুছানোর চেষ্টা করেছি যাতে করে আমাদের গুরুত্বপূর্ণ টপিকসগুলো কভার হয়। এবং মূল বই হচ্ছে রবিন্স থেকে আমরা শীটগুলো আগে বানানোর প্রিন্সিপালটা ছিল আসলে রবিন্সের আউটলাইন অনুযায়ী, তবে খালেক প্যাথোলজি থেকে কিছু জিনিস আমাদেরকে নিতে হয়েছে। তো একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আসলে আমাদের এই শীটে যতটুকু দেওয়া আছে এতটুকুই আমরা যথেষ্ট মনে করছি। এবং তবে প্রশ্ন সলভের ক্ষেত্রে আমাদেরকে রেসিডেন্সির লাস্ট আওয়ার এবং এসবিএ পার্ল এবং এর পাশাপাশি আমাদের স্মিথ ডি যে একটা বই রয়েছে স্মিথ ডি, এটা অবশ্যই আমাদের সলভ করতে হবে। প্রশ্ন সলভ করার মাধ্যমে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে, শুধু শীট পড়ার মাধ্যমে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হয় না। আমরা বলি যে রেসিডেন্সির ক্ষেত্রে 50% পড়াশোনা, 50% কোশ্চেন সলভ। যখন আপনি কোশ্চেন সলভ করবেন তখন আপনার কনফিউশন গুলো কাটবে, আপনি একটা ক্লিয়ার কনসেপশন তৈরি করতে পারবেন এবং পরীক্ষায় আপনার অ্যান্সার দেওয়াটা আপনার কাছে যত সহজ হবে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, বিভিন্ন পর্যায়ে, কেউ সরকারি চাকরিতে আছেন, কেউ বেসরকারি পর্যায়ে আছেন। আপনারা সবাই কষ্ট করছেন, আমরা জানি। আপনাদের কষ্টের সফলতা আসুক সেই প্রত্যাশা আমরা করি। তবে আমাদের বেশিরভাগ ব্যর্থতার পিছনে যে কারণগুলো খুঁজে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে ইরেগুলারিটি, মানে অনিয়মিত পড়াশোনা করা। আপনি যদি নিয়মিত 5-6 মাস বা 6-7 মাস পড়াশোনা করেন, আপনার প্রিপারেশনটা গুছিয়ে উঠবে। এরপরে আসলে চান্স পাওয়া বা না পাওয়া সেটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। তবে প্রিপারেশন গোছানোর জন্য আসলে একটু ডেডিকেটেডলি সময় দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমাদের শীটের 49 নম্বর পৃষ্ঠায় ইনফ্লামেশন শুরু হয়েছে। তো আমরা প্রথমেই শীটটা দাগিয়ে নিব ভাগ ভাগ করে, তারপরে আমরা মূল আলোচনা চলে যাব। দেখেন 50 নম্বর পৃষ্ঠায় ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে। ইন্ট্রোডাকশনটা রিডিং দিতে পারলেই হবে, ওকে, রিডিংটা দিতে পারলেই হবে। এবং পরের পৃষ্ঠা ইটিওলজি অ্যান্ড কজেস অফ ইনফ্লামেশন, এটাও রিডিং দিতে পারলে হবে, পাশে লিখে রাখেন রিডিং। এরপরে আসছে অ্যাকুট ইনফ্লামেশন। অ্যাকুট ইনফ্লামেশনে প্রথমেই যে ডেফিনিশনটা দেওয়া আছে প্রথম 3 লাইন, এরপরে মেজর লোকাল ম্যানিফেস্টেশন নামে একটা হেডলাইন আছে। এখানে 1, 2, 3 তিনটা কথা আছে, এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার। অসংখ্যবার পরীক্ষায় এই জিনিসটা এসেছে। হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার or what are the manifestation of acute inflammation। এরপর আছে সেলস অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটাও ইনফিনিটি স্টার। যে 6টা সেলের কথা বলা আছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এসবির প্রশ্ন আসবে। মোস্ট ইম্পর্টেন্ট সেল অফ অ্যাকুট ইনফ্লামেশন, মোস্ট পটেন্ট সেল অফ অ্যাকুট ইনফ্লামেশন, সেটা হবে নিউট্রোফিল। নিউট্রোফিলের জায়গায় সরাসরি নিউট্রোফিল না দিয়ে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বা পলিমরফোনিউক্লিয়ার সেল দিতে পারে। ওকে, এরপরে হচ্ছে কজেস অর ইটিওলজি অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটা 2 স্টার। এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 6টা মূল টপিকস, মানে কথা আছে 6টা, এর মধ্যে 5 এবং 6 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। পরের পৃষ্ঠা হচ্ছে ক্লিনিক্যাল অর কার্ডিনাল সাইন্স অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটাও ইনফিনিটি স্টার।
এরপরে হচ্ছে পরের টপিকস ভাস্কুলার ইভেন্টস অফ অ্যাকুট ইনফ্লামেশন। এটা অনেক কিছু আছে এখানে, আপনারা এই টপিকস এর পাশে 4 স্টার চিহ্ন দিয়ে রাখেন, শুধু 4 স্টার চিহ্ন দিয়ে রাখেন, এখানে সবকিছু লাগবে। এরপর হচ্ছে এক্সুডেশন, 55 নম্বর পৃষ্ঠায়। এক্সুডেশনে আপনি প্রথম পৃষ্ঠার নিচে যে প্যারাটা আছে, প্যারা না সরি ছকটা আছে, ছকটা হচ্ছে 4 স্টার, 4 স্টার। পরের পৃষ্ঠায় একটা ছবি আছে দেখেন, ফিগারটাও 4 স্টার। ওকে, ফিগারটা 4 স্টার। এরপরে নিচে দেখেন সেলুলার এক্সুডেট দিয়ে যে একটা কথা লেখা আছে, নিউট্রোফিলস আর হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন। দেখেন 3 নম্বর লাইনে নিউট্রোফিল আর দ্য হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন, এই শব্দটা একটু মনে রাখবেন, আমাদের পরের ডিসকাশনে লাগবে। পরের পৃষ্ঠায় 57 পেজ সেলুলার ইভেন্টস। সেলুলার ইভেন্টসটা হচ্ছে এখানে সেলুলার ইভেন্টস এর মধ্যে লিউকোসাইট এক্সট্রাভাসেশন, এটা হচ্ছে 3 স্টার, লিউকোসাইট এক্সট্রাভাসেশন হবে 3 স্টার। পরের পৃষ্ঠায় কেমোট্যাক্সিস, কেমোট্যাক্সিস হবে হচ্ছে 4 স্টার, কেমোট্যাক্সিসের উপরে 4 স্টার দিবেন। ফ্যাগোসাইটোসিসের মধ্যে, ফ্যাগোসাইটোসিসের মধ্যে দেখেন এবিসি তিনটা আছে, এবিসি রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট, কিলিং এন্ড ডিগ্রেডেশন। এখানে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্টে দেখেন মেজর অপশনিনস আর, এটা হচ্ছে ইনফিনিটি স্টার 1 থেকে 6 পর্যন্ত, মেজর অপশনিনস আর ইনফিনিটি স্টার। আর কিলিং এন্ড ডিগ্রেডেশন হচ্ছে 4 স্টার, কিলিং এন্ড ডিগ্রেডেশন হচ্ছে 4 স্টার। পরের পৃষ্ঠায় একটা ছবি আছে, পরের পৃষ্ঠার ছবিটা দেখুন 3 স্টার। ওকে, পরের পৃষ্ঠায় ছবিটা হচ্ছে 3 স্টার। ওকে, এরপর হচ্ছে 61 পেজ। 61 পেজে যে ছবিটা দেওয়া আছে, ছবিটা 2 স্টার। মাঝখানে যে ছবিটা দেওয়া আছে ছক, সরি ছবি না ছক, এটা হচ্ছে 2 স্টার। এরপরে নিচে আছে দেখেন ডিফেক্টস ইন লিউকোসাইট ফাংশন, এখান থেকে পুরোটা লাগবে না, শুধু সি এবং ডিতে, সি এবং ডিতে দেখেন এ বি সি ডি, সি এর মধ্যে ডিফেক্টস ইন ফ্যাগোসাইটোসিস নাম্বার 1 জেনেটিক হচ্ছে সিডিয়াক হিগাসিস সিনড্রোম, এটা শুধু দাগিয়ে নেবেন। এরপরে ডি নাম্বারে ডিফেক্টস ইন মাইক্রোবাসাইডাল অ্যাক্টিভিটি, এখানে ডি এর 1 জেনেটিক মাইলোপারক্সিস ডেফিসিয়েন্সিতে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ হয়, শুধু এই দুইটা লাইন দাগালেই হবে। পরের পৃষ্ঠায় মরফোলজিক্যাল টাইপস আর প্যাটার্নস অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটা হচ্ছে 3 স্টার, পুরোটাই 3 স্টার দেন। এখান থেকে আমাদের মেইনলি লাগবে হচ্ছে উদাহরণগুলো, দেখেন এখানে পাশে লিখে রাখেন এক্সাম্পলগুলোই লাগবে। এবং এই 62 পৃষ্ঠার মাঝখানে দেখেন লেখা আছে কমন এক্সাম্পলস অফ সাপোরেটিভ ইনফ্লামেশন, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, বয়েল, অ্যাবসেস, সাপোরেটিভ পাইলোনেফ্রাইটিস। এরপর আছে 5 ইজ এ পুরুলেন্ট ইনফ্লামেটরি এক্সুডেট এন্ড কনসিস্ট অফ, মানে এটা হচ্ছে কম্পোজিশন অফ 5, পাশে লিখে রাখেন কম্পোজিশন অফ 5, এখানে 1 2 3 4 চারটা কথা আছে। এরপর হচ্ছে ক্যারেক্টার অফ 5, এটাও এগুলো সব 4 স্টার, কম্পোজিশন অফ 5, ক্যারেক্টার অফ 5। এরপর হচ্ছে পাইজনিক মেমব্রেন ইজ ফর্মড বাই, এটাও 4 স্টার, এই তিনটা জিনিস 4 স্টার, কিন্তু মূল টপিকসটা হচ্ছে 2 স্টার। ওকে, এখানে শুধু এক্সাম্পল গুলো আমাদের পড়তে হবে। এরপরে আমরা আসবো 64 পেজ আউটকাম অর ফেটস অফ অ্যাকুট ইনফ্লামেশন, এখান থেকে একবার প্রশ্ন এসেছিল, এটা 2 স্টার। তো আমাদের অ্যাকুট ইনফ্লামেশনটা মোটামুটি শেষ, আমরা এখন আলোচনায় চলে যাব। কিছু প্রাথমিক কথাবার্তা বলবো, যেটা আমাদের খুব বেশি মানে মুখস্থ করার প্রয়োজন নাই, যে বা পরীক্ষায় যে আসবে এরকম বিষয় না। সেটা হলো যে ইনফ্লামেশন আসলে আমাদের বডিতে কেন দরকার। ইনফ্লামেশন বলতে আমরা বুঝি যে জ্বর, মাথা ব্যথা, হাই টেম্পারেচার আসবে, ব্যথা হবে, সে অসুস্থ হবে। তো এটাকে আমরা খুব স্বাভাবিকভাবেই আমাদের ডাক্তারি বিদ্যায় বা সাধারণ মানুষ এগুলোকে মানে ইনফ্লামেশনটা খুব ভয় পায়, খুব খারাপ জিনিস মনে করে। এবং একটা সময় প্রিভিয়াস কনসেপশন ছিল এটা একটা কার্স, ইনফ্লামেশন ইজ এ কার্স, মানে অভিশাপ, মানে যার জীবনে অভিশাপ পড়ে তার অনেক জ্বর হয় এবং সে মারা যায়। প্রাচীন যুগে বা প্রিভিয়াস মানে সময়গুলোতে যেহেতু চিকিৎসা বিজ্ঞান খুব বেশি উন্নত ছিল না, তারা সাধারণভাবেই এই অ্যাকুট ইনফ্লামেশনের চিকিৎসা করতে পারতো না। কিন্তু মডার্ন কনসেপশন হচ্ছে ইনফ্লামেশন ইজ নট এ কার্স, ইটস এ প্রোটেক্টিভ রেসপন্স অফ হিউম্যান বডি।
যেই কনসেপশনটা রবিনস যেটা নিয়ে আসছে সেটা হলো যে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, এটা একটা ডেফিনেশন, হোস্ট ডিফেন্স, হোস্ট ডিফেন্স, হ্যাঁ, হোস্ট ডিফেন্স। এবং এখানে যে কথাটা বলছে, অলদো ইন কমন মেডিকেল অ্যান্ড লে পারলেন্স ইনফ্লামেশন সাজেস্ট এ হার্মফুল রিয়াকশন, it is actually a protective response that is essential for survival. Okay, without inflammation infections would go unchecked and wounds would never heal and injurious tissue might remain permanent festering sores। মানে ইনফ্লামেশন ছাড়া একটা wound কখনোই হিল হতো না, সে সারা জীবনই একটা গর্ত হয়ে মানে ঘা হয়ে থেকে যেত। তো আরেকটা কথা রবিনস বলেছে যে আমরা জানি ইনফ্লামেশন দুই ধরনের, অ্যাকুট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। তো অ্যাকুট ইনফ্লামেশন সম্পর্কে বলেছে যে আমরা একটু পরে বলতেছি। এরপরে যেটা বলছে যে প্রোটেক্টিভ রেসপন্সটা কেন, ব্যাখ্যা কি। রবিনস যেটা বলেছে যে প্রোটেক্টিভ রেসপন্সটা আসলে ব্যাখ্যা কি, এইটার তিনটা কারণে এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স, আর দুইটা কারণে এটা হার্মফুল রেসপন্স। Protective response can dilute, localize, and destroy the injured regions. It limits the tissue injury and it restores the tissue towards the normality. মানে মূল কারণ হচ্ছে ডিজিজ এলিমিনেট করে বডির একটা ইমিউনিটি দিচ্ছে এবং এটার ইনজুরিটা কমে এটাকে হিল করছে। কিন্তু দুইটা কন্ডিশনে ইনফ্লামেশন মানে হার্মফুল হতে পারে। একটা হচ্ছে হাইপার সেন্সিটিভ রিয়াকশন, মানে হচ্ছে ইনফ্লামেশন যদি এক্সাজারেটেড হয়, আর একটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ গুলাতে যেখানে ইনফ্লামেশন আমার বডির এগেইনস্টে চলে যাচ্ছে, মানে ইনফ্লামেশনটা মেইনলি অর্গানিজমের এগেইনস্টে হওয়ার কথা, সেটা অর্গানিজমের এগেইনস্টে না, আমার নিজের এগেইনস্টে চলে আসছে। এই দুইটা কন্ডিশনে ইনফ্লামেশন হচ্ছে হার্মফুল। রবিনস আরো একটা কথা বলেছে যে অ্যাকুট ইনফ্লামেশনে যদিও অনেক জ্বর হয়, কিন্তু অ্যাকুট ইনফ্লামেশনের বেনিফিশিয়ারি ইফেক্টটা বেশি। যদি এটা অনেক জ্বর, টেম্পারেচার, অনেক সিস্টেম ইফেক্ট, শক হতে পারে, অনেক কিছু সার্চ হতে পারে, শক হতে পারে অ্যাকুট ইনফ্লামেশন থেকে, কিন্তু তারপরে বলছে ইট ইজ মোর বেনিফিশিয়ারি বাট মানে দেন দ্য ক্রনিক ইনফ্লামেশন। বিকজ ক্রনিক ইনফ্লামেশন যেমন আমরা টিবি বলি, সার্কোইডোসিস, অনেক ডিজিজ আছে, এগুলোর বেনিফিশিয়ারি ইফেক্ট কম, এগুলোর হার্মফুল ইফেক্ট বেশি। কারণ হিসেবে ওরা ব্যাখ্যা করছে কিছু কারণ। একটা কথা আমাদের শিটে নাই, এইটার একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সেটা আমাদের নতুন 10 এডিশনে আসছে যে the steps of inflammatory reaction, এটা নট ফর অ্যাকুট আর ক্রনিক, সবার ক্ষেত্রে বলছে, ইনফ্লামেশন নিয়ে বলছে, আমরা ইনফ্লামেশন নিয়ে কথা বলছি। 5R, একটা হচ্ছে রিকগনিশন, রিক্রুটমেন্ট, রিমুভাল, রেগুলেশন, রিপেয়ার। এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো যে রেগুলেশনটাও এটা একটা পার্ট, মানে এই ইনফ্লামেশন বডি এই ইনফ্লামেশনকে নিজেই রেগুলেট করে, নিজেই কন্ট্রোল করে। এইটা একটা স্টেপস। আমরা অ্যাকুট ইনফ্লামেশন রেগুলেশন পড়বো, ক্রনিক ইনফ্লামেশন রেগুলেশনটা পড়বো, আমাদের সামনে ডিসকাশন আছে। তো এই 5টা পয়েন্ট আমাদের নতুন ভাবে বইয়ে আসছে, যেহেতু পয়েন্ট আকারে দেওয়া আছে, সেই জন্য আমার মনে হয়েছে যে এখান থেকে স্যাররা নতুন কোনো প্রশ্ন বের করতে চাইলে এখান থেকে নিতে পারে। আর জিনিসটা সহজ, শুধু একটু দেখার আর কি। তো এখানে আমি যেটা বলছিলাম যে অ্যাকুট ইনফ্লামেশন ইজ মোর বেনিফিশিয়াল দেন ক্রনিক ইনফ্লামেশন, বিকজ সেটা হচ্ছে যে টিস্যু ইনজুরি এবং ফাইব্রোসিস অ্যাকুট ইনফ্লামেশন কম, কিন্তু ক্রনিক ইনফ্লামেশন ইজ সিভিয়ার এবং প্রগ্রেসিভ, দো দ্য লোকাল অ্যান্ড সিস্টেমিক সাইজ ইজ প্রমিনেন্ট ইন অ্যাকুট ইনফ্লামেশন দেন দ্য ক্রনিক ইনফ্লামেশন। মানে সিস্টেমিক সাইন সিমটম যতই মানে অ্যাকুট ইনফ্লামেশন বেশি হোক না কেন, তার টিস্যু ড্যামেজ কম এবং সেলফ লিমিটেড, হ্যাঁ, এটা প্রোগ্রেস করে না। কিন্তু ক্রনিক ইনফ্লামেশন প্রোগ্রেসিভ, এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুট ইনফ্লামেশন গুলো আমরা সাইন সিমটম দিয়ে ডায়াগনোসিস করি, আর ক্রনিক ইনফ্লামেশনটা আমরা মেইনলি কমপ্লিকেশন দিয়ে ডায়াগনোসিস করি। মানে টিবির পেশেন্ট আমাদের কাছে যখন আসে, কি নিয়ে আসে, ক্লিনিক্যাল ফিচার কি, পালমোনারি টিবির কফ, হিমোপ্টাইসিস, রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেইন। তার মানে কি, কখন তার কাশি হচ্ছে, হিমোপ্টাইসিস হচ্ছে, যখন অলরেডি তার লাংসে একটা ড্যামেজ হয়ে গেছে, ক্যাভিটেশন হয়েছে, ফাইব্রোসিস হয়েছে, অ্যাবসেস হয়ে গেছে, এরকম হয়ে অলরেডি লাংয়ের একটা বড় অংশ ড্যামেজ হয়ে গেছে। তার মানে কি, সে একটা কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসছে। ইনিশিয়ালি ইট ওয়াজ অ্যাসিমটোমেটিক। সেম ক্রনিক ডিজিজ ম্যাক্সিমামই এরকম। সেই জন্য ক্রনিক ডিজিজ ইজ মোর হার্মফুল দেন দ্য অ্যাকুট ডিজিজ। এগুলো হচ্ছে কনসেপচুয়াল পড়া, এগুলো পরীক্ষায় খুব বেশি আসবে না, আসলে যদি একটা লাইন আসতে পারে আর কি।
আচ্ছা, আর এটা হচ্ছে কিছু ডিসঅর্ডারের নাম, এটাও আপনাদের শীটে আছে, আপনারা একটু স্টার দিয়ে দেখতে পারেন, যেখানে হচ্ছে অ্যাজমাটা অ্যাকুট এবং ক্রনিক উভয় ক্ষেত্রে হতে পারে। অ্যাজমাটা যেমন আমরা বলি না অ্যাকুট এক্সারবেশন অফ ক্রনিক অ্যাজমা, অ্যাকুট ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকুট এক্সারবেশন অফ সিওপিডি, মানে কি অ্যাজমার অ্যাকুট এক্সারবেশন হতে পারে। এগুলো উদাহরণ আসতে পারে, এগুলো খুব বেশি দরকার নেই আমাদের, শুধু অ্যাকুট ইনফ্লামেটরি ডিসঅর্ডার কোনটি, ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার কোনটি, এটা লাগতে পারে। ওকে, এখন আমরা মেইনলি অ্যাকুট ইনফ্লামেশনে চলে যাব, মূল পড়ায় চলে যাব, এগুলো পরীক্ষায় আসবে। ওকে, এগুলো পরীক্ষায় আসবে। তো আপনারা শীটটা বন্ধ করেন, আমরা এবার মূল পড়ায় চলে আসি। The major components of three major components of acute inflammation. Number one, dilatation of small vessels. Number two হচ্ছে increased vascular permeability. Number three হচ্ছে immigration of leukocyte. তাহলে dilatation of small vessels leading to increased blood flow, মানে blood vessels যখন বাড়ে, ডায়ামিটার বাড়ে, ডায়ালিটেশন হয়, ডায়ামিটার বাড়ে, তখন এটা ফ্লো বাড়বে। এরপরে হচ্ছে ইনক্রিজ ভাস্কুলারিটি, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি of the microvasculature enabling the plasma proteins and leukocyte to leave the circulation. তাহলে সার্কুলেশন থেকে দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে প্লাজমা প্রোটিন আর একটা হচ্ছে লিউকোসাইট। ওকে, নাম্বার 3 হচ্ছে ইমিগ্রেশন অফ লিউকোসাইট। একই কথা, এই যে লিউকোসাইট যে লিভ দ্য সার্কুলেশন, এটাকে ওরা আলাদাভাবে বলছে immigration of leukocyte from the microvascular circulation, their accumulation in the focus of injury and their activation to eliminate the offending agents. তাহলে তারা মাইক্রোসার্কুলেশন থেকে বের হয়ে যেখানে ইনফরমেশন হচ্ছে সেখানে অ্যাকুমুলেশন হয়, অ্যাকুমুলেশন হয়ে their activation অ্যাক্টিভ হয়, হয়ে eliminate the offending agents, মানে অর্গানিজমকে মেরে ফেলে, এলিমিনেট করে। এটা হচ্ছে টোটাল অ্যাকুট ইনফ্লামেশনের একটা প্রসেস, এবং এই জিনিসটাই আমাদের পুরো অ্যাকুট ইনফ্লামেশনকে বুঝতে সহজ। মূল কথাটা এখানে চলে আসছে, এখানকার প্রত্যেকটা লাইন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, তাহলে আমাদের ভেসোডাইলেশন হচ্ছে, ব্লাড ফ্লো বাড়তেছে, ভাস্কুলার পারমিবিলিটি বাড়তেছে, প্লাজমা প্রোটিন বেরোচ্ছে, প্লাজমা প্রোটিন যখন বেরোচ্ছে তখন কিছু কিছু ফ্লুইড বেরোচ্ছে, মানে ইডিমা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইডিমার মেকানিজম। আর লিউকোসাইট বের হয়ে আসতেছে, এটাকে বলা হয় এক্সট্রাভ্যাসেশন অফ লিউকোসাইট। দেন দেয়ার অ্যাকুমুলেশন ইন দ্য ফোকাস অফ ইনজুরি, এটাকে হচ্ছে কেমোট্যাক্সিস, যখন এক জায়গায় কেমোট্যাক্সিস আমরা পড়বো। এরপর হচ্ছে দেয়ার অ্যাক্টিভেশন, মানে তারা মেইনলি কি করছে, ফ্যাগোসাইটোসিস করছে। তাহলে এখানে এক্সট্রাভ্যাসেশন আছে, কেমোট্যাক্সিস আছে, এখানে ফ্যাগোসাইটোসিস আছে, আবার এখানে কি আছে, ইডিমা আছে, ইডিমা আছে। ঠিক আছে, এখানে হচ্ছে ভেসোডাইলেশন হচ্ছে ব্লাড ফ্লো বাড়ছে, মূল মেকানিজমটা হচ্ছে এরকম। তাহলে ব্লাড ভেসেলস থেকে বের হয়ে আসে প্লাজমা প্রোটিন, লিউকোসাইট, লিউকোসাইট বের হয়ে আসাকে বলা এক্সট্রাভ্যাসেশন। বের হওয়ার পরে সে যখন সাইট অফ ইনজুরিতে যায় তখন এটাকে আমরা বলছি কেমোট্যাক্সিস। আর এলিমিনেট করার জন্য তার কিভাবে এলিমিনেট করে, ফ্যাগোসাইটোসিস করে। এখন আমাদের আসলে পড়া কি, আমাদের এখানকার পড়া হচ্ছে এই যে প্রসেসগুলো, মেকানিজমগুলো বোঝা, মানে ভেসোডাইলেশন হচ্ছে, কিভাবে ভেসোডাইলেশন হচ্ছে, ব্লাড ফ্লো কিভাবে বাড়তেছে, তারপরে আবার ভাস্কুলার পারমিবিলিটি বাড়তেছে, কিভাবে ভাস্কুলার পারমিবিলিটি বাড়তেছে, কোন কোন মেডিয়েটরস দিয়ে, সাইটোকাইন দিয়ে, কি কি দিয়ে এগুলো বাড়ছে, কোথায় বাড়ছে, এগুলোই হচ্ছে আমাদের মূল পড়া। বাড়ার কারণে কি হচ্ছে, প্লাজমা বের হয়ে যাচ্ছে, প্লাজমা কিভাবে বের হচ্ছে, লিউকোসাইট বের হয়ে যাচ্ছে, লিউকোসাইট কিভাবে বের হয়ে যাচ্ছে, বের হয়ে সেই যে এখানে অ্যাকুমুলেশন হলো, অ্যাকুমুলেশন কিভাবে হচ্ছে, মানে কেমোট্যাক্সিস কিভাবে হচ্ছে, কোন কোন সাইটোকাইন দিয়ে কেমোট্যাক্সিস হচ্ছে, ফ্যাগোসাইটোসিস কিভাবে হচ্ছে, কোন প্রসেস হচ্ছে, কোন কোন সাইটোকাইন ফ্যাগোসাইটোসিস করতেছে, কোন কোন মেকানিজমে ফ্যাগোসাইটোসিস হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের মূল পড়া। এবং এর পাশাপাশি আমাদের কোন মানে সাইটোকাইন গুলা, কেমিক্যাল মেডিয়েটরস গুলো আমরা পড়ে নেব। এই প্রসেসটা মানে বোঝাটাই হচ্ছে আমাদের অ্যাকুট ইনফ্লামেশনের মূল পড়া। ঠিক আছে, তো এখন আমরা মূল পড়ায় চলে যাব। প্রথমে আমরা এটা পড়বো, এই দুইটাকে বলা হয় ভাস্কুলার ইভেন্টস। ওকে, এই দুইটাকে বলা হয় ভাস্কুলার ইভেন্টস। ভাস্কুলার ইভেন্টস হচ্ছে এই যে ভেসোডাইলেশন হচ্ছে, ভাস্কুলার ফ্লো বাড়ছে, আর ভাস্কুলার পারমিবিলিটি বাড়ছে, এই ভাস্কুলার ইভেন্টস। আর সেলুলার ইভেন্টস হচ্ছে দুইটা, এক্সট্রাভ্যাসেশন, এক্সট্রাভ্যাসেশনের মধ্যে কেমোট্যাক্সিস, এরপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এক্সট্রাভ্যাসেশনের মধ্যে কেমোট্যাক্সিস আছে, আমরা পড়বো। ঠিক আছে, তো তার আগে এই ছবিটা আমরা দেখে নিই। এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, যে জায়গাটা আমাদের লাগবে, সেটা হচ্ছে এইটা একটা স্কিন,
স্কিনের ভেতর দিয়ে এই যে মাইক্রো অর্গানিজম ঢুকছে, এটা হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে এখানে হচ্ছে টিস্যু, এক্সট্রা সেলুলার টিস্যু, মানে এই রিজনটা হচ্ছে আমাদের টোটাল এক্সট্রাভাস্কুলার টিস্যু। স্কিন দিয়ে যখন এই অর্গানিজমটা ঢুকছে তখন আমাদের কিছু সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল, এগুলোকে কি করছে? কিল করছে, মেরে ফেলতেছে। যখন মেরে ফেলতে পারছে না, যখন মেরে ফেলতেছে অথবা মেরে ফেলতে পারতেছে না, দুই কন্ডিশন হতে পারে, মেরে ফেলতে পারে, মেরে নাও ফেলতে। দুই কন্ডিশনে তারা কিছু কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ করবে, অ্যামাইন, সাইটোকাইনস। এই কেমিক্যাল মেডিয়েটরস গুলো তখন এই ব্লাড ভেসেলের উপরে অ্যাকশন দিবে। অ্যাকশন দেওয়ার কারণে দেখেন কি হবে। অ্যাকশন দেওয়ার কারণে তার এই যে রিক্রুটমেন্ট অফ লিউকোসাইট, ব্লাড ভেসেল বাড়বে, ব্লাড ফ্লো বাড়বে, ভাস্কুলার পার্মিনিটি বাড়বে, দিয়ে মনোসাইট, গ্রানুলোসাইট, প্লাজমা প্রোটিন, এগুলো সব বের হবে। তাহলে ভেসোডাইলেশন করবে, ইনক্রিজ ভাস্কুলার পার্মিনিটি করবে, ইডিমা করবে। আর এই এই ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এরা এসে কি করবে? এরা এসে যে কেমোট্যাক্সিস করে এখানে এসে ফ্যাগোসাইটোসিস করবে। করার পরে ইনফ্লামেশন যখন শেষ হয়ে যাবে তখন এখানে রিপেয়ার করবে। ওকে, তাহলে পুরো ইনফ্লামেশন প্রসেসটা এই ছবিতে রবিনসের 10th এডিশনে আনা হয়েছে, আমাদের শীটে দেওয়া আছে। এখানে পরীক্ষায় যেটা আসবে সেটা হলো যে টিস্যু রেসিডেন্ট সেন্টিনেল সেল। ওকে, এই যে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, মাস্ট সেল, এগুলোকে বলা হয় টিস্যু রেসিডেন্ট সেন্টিনেল সেল। পরীক্ষায় আসতে পারে হোয়াট আর দ্য টিস্যু রেসিডেন্ট সেন্টিনেল সেলস। তাহলে টিস্যু রেসিডেন্ট মানে কি? টিস্যুতে থাকে। আর সেন্টিনেল মানে হচ্ছে আদি, মানে প্রিমিটিভ, আগে থেকেই থাকা, নতুন করে ব্লাড ভেসেলস থেকে আসে না, আগে থেকেই আছে, জন্মগতভাবে আদি, আগে থেকে দেওয়া আছে প্রিভিয়াসলি। এগুলো বলা হয় সেন্টিনেল সেল। ঠিক আছে, যে সেলগুলো আগে থেকেই থাকে। তাহলে এই জিনিসটা নতুন, এই জন্য আমি একটু দেখাই দিলাম। তো আমরা তাহলে এখন এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে পড়বো। ঠিক আছে, তো প্রথমে আমরা পড়বো চেঞ্জেস ইন দ্য ভাস্কুলার ক্যালিবার এন্ড ফ্লো, মানে কি ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস এন্ড ইনক্রিজ ব্লাড ফ্লো, এটা আমরা পড়বো। ঠিক আছে, প্রথমে আমরা দেখেন ভাস্কুলার চেঞ্জেস, এক নম্বরে দেওয়া আছে চেঞ্জেস ইন ভাস্কুলার ক্যালিবার এন্ড ফ্লো। এখানে আমাদের টোটাল 6টা মেকানিজম দেওয়া আছে। প্রথম হচ্ছে ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন, এরপর হচ্ছে ভেসোডাইলেটেশন, তারপর হচ্ছে ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো, তারপরে স্লোয়িং অফ ব্লাড ফ্লো অর স্ট্যাসিস, এরপর হচ্ছে মার্জিনেশন অফ লিউকোসাইট, এরপরে হচ্ছে চেঞ্জেস ইন দ্য লিম্ফ্যাটিক অ্যান্ড লিম্ফ নোডস। তাহলে 6টা জিনিস আমাদের মুখস্থ করতে হবে। প্রথম হচ্ছে ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন, দেন ভেসোডাইলেটেশন, দেন ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো, and then হচ্ছে স্লোয়িং অফ ব্লাড ফ্লো অর স্ট্যাসিস, দেন মার্জিনেশন অফ লিউকোসাইট, দেন হচ্ছে চেঞ্জেস ইন লিম্ফ্যাটিক এন্ড লিম্ফ নোডস। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ঘটনা ঘটতেছে ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন। দেখেন এখানে বলছে যে ট্রানজিয়েন্ট মানে হচ্ছে অল্প সময়ের জন্য, এন্ড ইট ইজ এ ইনকনস্ট্যান্ট ফাইন্ডিংস। প্রথমে বলা আছে ইট ইজ এ ইনকনস্ট্যান্ট ফাইন্ডিংস। তাহলে এর নিচে দাগ দেন, ইনকনস্ট্যান্ট ফাইন্ডিংস মানে কি সব সময় থাকবে না। ঠিক আছে, সবসময় এই ট্রানজিয়েন্ট সবসময় হবে তা না, কোনো ইনফ্লামেশন হবে, কোনো ইনফ্লামেশন হবে না। এন্ড পারসিস্ট অনলি ফর ফিউ সেকেন্ডস, অল্প কিছু সময়ের জন্য হতে পারে। এগুলোর জন্য দায়ীকে থ্রম্বোক্সেন A2 এন্ড লিউকোট্রাইন C4 D4 E4। তাহলে পরীক্ষায় যদি আসে দ্য সাইটোকাইনস ইনভলভ ইন ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন, তাহলে কি হবে? থ্রম্বোক্সেন A2, লিউকোট্রাইন C4 D4 E4। ক্যারেক্টার্স অফ ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন কি? এটা একটা ট্রানজিয়েন্ট ইনসিডেন্স, এটা ইনকনস্ট্যান্ট, অনলি ফর ফিউ সেকেন্ড, মানে ভেরি শর্ট পিরিয়ড। তাহলে এটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে ভেসোডাইলেটেশন। ভেসোডাইলেটেশন হচ্ছে, দেখেন ভেসোডাইলেটেশন কার মাধ্যমে হবে? সেভারাল মেডিয়েটরস, নোটেবলি হিস্টামিন। এটা হচ্ছে এসবিএ এর প্রশ্ন, এসবিএ তে আসতে পারে। তাহলে ভেসোডাইলেটেশন মেইনলি কে করে? মূল ইভেন্ট হচ্ছে ভেসোডাইলেটেশন। কে করে? অনেক কেমিক্যাল মেডিয়েটরস করে, তো মেইনলি করে হিস্টামিন। It is one of the earliest manifestation of acute inflammation, and vasodilation first involves the arterioles and then lead to the opening of the new capillary beds. দেখেন আমি লাল করে নিয়ে আসছি স্পেসিফিকলি। তাহলে vasodilation কোথায় হয়? এটা হচ্ছে আর্টারিওলস হয়। তারপরে ওপেনিং অফ নিউ ক্যাপিলারি বেড, তারা নতুন করে কোনো মানে ক্যাপিলারি তৈরি করে না, আগে তৈরি করা ছিল কিন্তু বন্ধ ছিল, সেগুলো ওপেন করে দিছে। এবং ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ অ্যাকুট ইনফ্লামেশন। তাহলে পরীক্ষা যদি আসে হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ অ্যাকুট ইনফ্লামেশন, তাহলে
আমাদেরকে ভেসোডাইলেশন অ্যান্সার দিব নাকি ভেসোকনস্ট্রিকশন দিব, এটা নিয়ে একটা ঝামেলা আসে। সেটা হলো যে যদি ভেসোকনস্ট্রিকশন থাকে তাহলে ভেসোকনস্ট্রিকশন, আর যদি ভেসোকনস্ট্রিকশন না থাকে তাহলে ভেসোডাইলেশন। এবং এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ভেসোকনস্ট্রিকশন সবসময় হয় না, ইনকনস্ট্যান্ট। তাহলে যদি বলে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট কনস্ট্যান্ট আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন হচ্ছে ভেসোডাইলেশন। বেসিক্যালি আমাদের রবিনসে ভেসোকনস্ট্রিকশন নামে কোনো শব্দই নাই, এটা হচ্ছে খালেকে আছে, আমরা এটাকে নতুন করে অ্যাড করছি। খালেকে এই কথাটা বলা আছে ভেসোকনস্ট্রিকশন, ভেসোডাইলেশন নিয়ে ভেসোকনস্ট্রিকশনে রবিনসে কোনো কথা নাই। রবিনস বলছে প্রথম ঘটনার ভেসোডাইলেশন, কিন্তু খালেক বলছে প্রথম ঘটনা ভেসোকনস্ট্রিকশন, তবে এটা ইনকনস্ট্যান্ট অর মানে ট্রানজিয়েন্ট। তাহলে পরীক্ষা যদি আসে আমরা কি অ্যান্সার দিব, এটা একটা প্রশ্ন আসে। যদি পরীক্ষা আসে যে ভেসোকনস্ট্রিকশন অলওয়েজ ঘটে তাহলে এটা ফলস, কিন্তু যদি বলি ভেসোকনস্ট্রিকশন হইতে পারে তাহলে ট্রু। যদি ভেসোকনস্ট্রিকশন প্রথম মানে অপশন থাকে যে প্রথম কোন ঘটনা ঘটে তাহলে ভেসোকনস্ট্রিকশন ট্রু দিতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে অ্যান্সার হবে ভেসোডাইলেশন। এবং এই ভেসোডাইলেশনকে তিনটা প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে কে করে, মেইনলি করে হিস্টামিন আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন, এন্ড মেইনলি কোথায় হয়, আর্টারিয়ালসে হয়। ঠিক আছে, তাহলে তো যেহেতু আমাদের ভেসোডাইলেশন হলো, ভেসোডাইলেশন হওয়ার পরে কি হবে, ব্লাড ফ্লো বাড়বে, খুব স্বাভাবিক ফিজিক্সের সূত্র অনুযায়ী। এই র্যাপিড এন্ড ট্রানজিটরি ইনক্রিজ অফ ব্লাড ফ্লো অকার্স লিডস টু রিবর এন্ড কলার বা হিট। তা লাল হয় এবং গরম হয়, কোথাও যদি ইনফ্লামেশন লাল হয়, ফুলে যায়, টেন্সড হয়, এর মূল কারণ হচ্ছে ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো। কিন্তু ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো ক্রাইটেরিয়া হচ্ছে ইট ইজ অলসো এ ট্রানজিটরি ইনক্রিজ, ট্রানজিটরি ইভেন্ট, মানে সারা জীবন বাড়তে থাকবে তা না, একটুখানি বাড়বে, বাইরে ধূপ করে কমে যাবে, ধূপ করে, কারণ বেশ ডাইলেট হয়ে গেছে, ব্লাড গুলো একবারে হঠাৎ করে নেমে স্ট্যাস মানে ব্লাড ফ্লো কমে গেছে। এই যে ব্লাড ফ্লো কমে গেল, স্লোয়িং অফ ব্লাড ফ্লো, এটাকে বলা হয় স্ট্যাসিস। এখন কথা হলো যে কেন কমে গেল, এর তিনটা কারণ, কমে যাওয়ার তিনটা কারণ। এক নম্বর হচ্ছে যে এখানে স্লোয়িং অফ ব্লাড ফ্লো আর স্ট্যাসিস অকার্স ডিউ টু তিনটা কারণ, ABC: exudation of protein-rich fluid, microcirculation is packed to red blood cells, and increased viscosity of blood। তিনটা কথা একটার সাথে ইন্টার রিলেটেড। ঠিক আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পরের লাইন, থ্রোম্বোসিস মে সামটাইমস সুপারভেন ডিউ টু স্ট্যাসিস, মানে কি ভেনাস স্ট্যাসিসের জন্য কিন্তু থ্রোম্বোসিস হয়, আমরা সবাই জানি। ব্লাড ফ্লো যখন কমে যাবে তখন স্ট্যাসিস হবে, বা ইডিমা মানে পানি বের হয়ে যাবে, শুধু আরবিসি গুলো প্যাকড হয়ে থাকবে, আরবিসি গুলো মুভ করতে পারবে না, ব্লাডে ভিসকোসিটি বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে তার। তাহলে প্রথমে ব্লাড ফ্লো বাড়লেও সাথে সাথে কমে যাবে, ট্রানজিটরি, অল্প সময়ের জন্য বাড়ছে, ধাপ করে কমে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে মার্জিনেশন অফ লিউকোসাইট, 6 নম্বর হচ্ছে চেঞ্জেস ইন লিম্ফ্যাটিক এন্ড লিম্ফ নোডস। এইটা আমরা পরে আলোচনা করব, এখন এই 4টা আলোচনা করলাম। তো আমি প্রথমে বলেছি আমাদের প্রথম কাজ হবে এই 6টা নাম মুখস্থ করা, এবং মেইনলি এই 4টা থেকে প্রশ্ন হয়, এই 4টা থেকে প্রশ্ন হয়। তাহলে আমরা জানলাম চেঞ্জেস ইন ভাস্কুলার ক্যালিবার এন্ড ফ্লো কিভাবে হয়। এখন আমরা জানবো যে কিভাবে ভাস্কুলার পারমিলিটি বাড়ছে, ইনক্রিজ ভাস্কুলার পারমিলিটি বা ভাস্কুলার লিকেজ। এখানেও 6টা মেকানিজম আছে, দেখেন এখানেও 6টা মেকানিজম আছে। 1 নম্বর হচ্ছে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস ইন পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, 2 নম্বর হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, 3 নম্বর হচ্ছে যে ডিলেড প্রলং লিকেজ, 4 নম্বর হচ্ছে লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, 5 নম্বর হচ্ছে ইনক্রিজ ট্রান্সাইটোসিস, 6 নম্বর হচ্ছে লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেলস। এখানে 6টা কথা আছে, এই 6টা জিনিস প্রথমে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে প্রথমটা কি, এখনই মুখস্থ করে ফেলেন, ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস ইন পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ডিলেড প্রলং লিকেজ, তারপর হচ্ছে লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, ইনক্রিজ ট্রান্সাইটোসিস এন্ড লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেলস বা নিউ ক্যাপিলারি। 6টা কথা। তো মেইন প্রথম কথা যে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস ইন পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, এখানে কিন্তু ভেসোডাইলেশন হচ্ছে আর্টারিয়ালসে, আর ভাস্কুলার পারমিলিটি বাড়তেছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, এটাও কিন্তু এসবি এর একটা ইম্পর্টেন্ট জায়গা। এখন ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস এর মেকানিজম দুইটা, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। তাহলে কয়টা মেকানিজম, মানে এই 1 নম্বরের আবার 2টা মেকানিজম। ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস এর মেকানিজম 2টা, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন, এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন। তাহলে এই মোট তাহলে কয়টা হলো, 2টা। এই 2টার মেকানিজমটাই মেইনলি পরীক্ষায় আসে। অন্য যেগুলো আছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ডিলেড প্রলং লিকেজ, তারপরে লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, ইনক্রিজ ট্রান্সাইটোসিস, লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেলস,
এগুলো কম আসে। বোন আসে হচ্ছে এই দুইটা এবি। তাহলে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন অন রিট্রাকশন কোথায় হয়? পোস্ট ক্যাপিলারি ভেনুস 1 নম্বর। এবং এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন দেখেন এখানে লেখা আছে widen intercellular junction intercellular, it is the most common and reversible। তাহলে কন্ট্রাকশন রিভার্সাল মোস্ট কমন মেকানিজম হচ্ছে এই এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন। persist for 15 to 30 minutes, occurs only post capillary venules, হ্যাঁ, caused by histamine, bradykinin, leukotriene, substance P। ঠিক আছে, তাহলে কে কে করে, কোন কোন কেমিক্যাল মেডিয়েটরস? হিস্টামিন, ব্রাডিকাইনিন, লিউকোট্রাইনস এন্ড সাবস্টেন্স পি। ওকে, আর এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন কে করে? ইন্টারলিউকিন 1, টিএনএফ, ইন্টারফেরন গামা। ওকে, এবং কিন্তু এটা পারসিস্ট 24 আওয়ার্স অর মোর। ঠিক আছে, ইচ স্টার্টস অ্যাবাউট 4 to 6 আওয়ার্স এন্ড পারসিস্ট 24 আওয়ার্স অর মোর। মানে কি? মানে আমাদের এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন দ্রুত হয়, দ্রুতই আবার কি হয়, আবার সে রিভার্স করে। 15 থেকে 30 মিনিট পর রিভার্স করে। কিন্তু রিট্রাকশনটা কিন্তু হয় 4 থেকে 6 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে রিভার্স, মানে এটা পারসিস্ট করতে পারে। এটার কেমিক্যাল মেডিয়েটর হচ্ছে ইন্টারলিউকিন 1, টিএনএফ, ইন্টারফেরন গামা। আর ওইটার হচ্ছে হিস্টামিন, ব্রাডিকাইনিন, লিউকোট্রাইন, সাবস্টেন্স পি। টোটাল 4টা আর 2টা, এই 2-3টা 7টা কেমিক্যাল মেডিয়েটরস আমাদের মুখস্থ রাখতে হবে যাতে এই ঘটনাগুলো ঘটে। আর ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি কে করে? ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে যে অর্গানিজম আছে, অর্গানিজম নিজেও করতে পারে, তারপরে হচ্ছে যে আমাদের সাইটোকাইনও করতে পারে। এবং এখানে বলেছে সিভিয়ার বার্ন or lytic bacterial infections, immediate sustained response occurs and there may be platelet adhesion and thrombosis। মানে কি, ওখানে প্লেটলেট লেগে এন্ডোথেলিয়ামটা ইনজুরি হয়ে যায়। ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি মেইনলি করে হচ্ছে সিভিয়ার বার্ন, ব্যাকটেরিয়াল টক্সিন, এগুলো বলছে। এটা হচ্ছে ডিলেড প্রলং লিকেজ। ডিলেড প্রলং লিকেজ হচ্ছে মেইনলি মাইল্ড টু মডারেট থার্মাল ইনজুরি, সিভিয়ার বার্ন না, সিভিয়ার বলা, মাইল্ড টু মডারেট থার্মাল ইনজুরি, এক্স-রে, আল্ট্রাভায়োলেট রে, সার্টেন ব্যাকটেরিয়াল টক্সিন, এটা একটু মাথায় রাখবেন যে এরা হচ্ছে ডিলেড প্রলং লিকেজ করে। মানে ডিলেড প্রলং লিকেজে 2 থেকে 12 ঘন্টা পরে এটা শুরু হয় ডিলেটলি। বিশেষ করে বার্নের পেশেন্টের ক্ষেত্রে, সুপারফিশিয়াল বার্নের পেশেন্টের ক্ষেত্রে 72 ঘন্টা পরে আমাদের হচ্ছে মানে প্রলং লিকেজটা শুরু হয়, প্লাজমা লিকেজটা শুরু হয়। এবং 72 ঘন্টা পরে তার হাইপারটেনশন ডেভেলপ করে। প্রথম কিছু সমস্যা হয় না। তো এদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সমস্ত ঘটনায় ডিলেড প্রলং লিকেজ করে এদের কিন্তু মানে বিপি ফল করে, হাইপারটেনশন হবে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে বার্নের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু 72 ঘন্টা পরে আমরা প্রায় যে তাদেরকে ফ্লুইড লিকেজ হয়, তাদের বিপি কমে যায়, হাইপারটেনশন হয়, হাইপারটেনসিভ শক হয়ে যায় তারা। তখন আমরা প্লাজমা ভলিউম এক্সপেন্ডার দেই, মানে আমরা অ্যালবুমিন দেই, ইলেক্ট্রোলাইট কন্টেইনিং ফ্লুইড দেই, এরকম আর কি, দিয়ে তাদের বিপিটা মেইনটেইন করি। এরপর হচ্ছে লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। সরাসরি লিউকোসাইট মিডিয়েটেড ইনজুরি হতে পারে। ইনক্রিজ ট্রান্সাইটোসিস, ইনক্রিজ ট্রান্সাইটোসিস করে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর VEGF, এটা করে। আর লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেলস, এটা হচ্ছে যে এটা কেন হয়? যখন একটা নতুন ক্যাপিলারি তৈরি হচ্ছে তখন এই ক্যাপিলারি ওয়ালগুলা কি থাকে? মেইন ক্যাপিলারি ওয়ালগুলা হচ্ছে থিন থাকে। মানে ব্লাড ভেসেলের যে লাইনিং এপিথেলিয়াম, এখানে একটা সেলের সাথে আরেকটা সেলের টাইট জাংশন থাকে। টাইট জাংশন থাকার কারণে ওই মাঝখান দিয়ে ব্লাড বেরোতে পারে না নর্মাল মানুষের ক্ষেত্রে। কিন্তু নর্মাল ব্লাড ভেসেলস থেকে কিন্তু ব্লাড টিস্যুতে আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ ওই যে এন্ডোথেলিয়াল লাইনিংটা টাইট জাংশন থাকে, সে কারণে এটা পারে না। তো কিন্তু যখন নতুন ক্যাপিলারি তৈরি হয় তখন এই টাইট জাংশনটা অত স্ট্রং থাকে না, তখন দুইটা সেলের মাঝখান দিয়ে কিছু প্লাজমা লিকেজ হতে পারে, নিউ ক্যাপিলারি থেকে এগুলো আসতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত কারণে আমাদের ভাস্কুলার পার্মিয়াবিলিটি বাড়ছে। তাহলে ভাস্কুলার পার্মিয়াবিলিটি বাড়ানোর মূল 6টা মেকানিজম আমরা দেখলাম। একটা হচ্ছে ফর্মেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস ইন পোস্ট ক্যাপিলারি ভেনুস, যার মধ্যে হতে পারে এটা কি ধরনের হয়? এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এন্ড রিট্রাকশনের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, 3 নম্বর হচ্ছে ডিলেড প্রলং লিকেজ, 4 নম্বর হচ্ছে আমাদের লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, 5 নম্বর হচ্ছে ইনক্রিজ ট্রান্সাইটোসিস, 6 নম্বর হচ্ছে লিকেজ ফ্রম নিউ ব্লাড ভেসেলস। তাহলে 6টা মেকানিজম আমাদের একটা ভাস্কুলার পার্মিয়াবিলিটি বাড়ানোর ক্ষেত্রে। তাহলে এই যে কথাগুলো আমি বললাম এগুলো থেকেই অসংখ্যবার প্রশ্ন হয়েছে। তো আমরা কিছু প্রশ্ন দেখি। দেখেন, ইভেন্টস দ্যাট অকার আর্লি ইন অ্যাকুট ইনফ্লামেশন আর। দেখেন এই প্রশ্নটা বেসিক MDMS সকল পরীক্ষাতে আসছে।
প্রশ্নগুলো আসলে কিন্তু রিপিট হয়, এবং যে জিনিসগুলো পড়ালাম এই জিনিসগুলোর ভেতর থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে। তাহলে প্রথম আসছে হচ্ছে ইমিগ্রেশন অফ নিউট্রোফিল। আমরা জানি নিউট্রোফিল বেরোবে, এক্সট্রাভাসেশন অফ সেল, তাহলে এটা ট্রু। প্রোডাকশন অফ অ্যান্টিবডি বাই প্লাজমা সেল। দেখেন আমরা এতক্ষণ যা পড়লাম অ্যাকুট ইনফ্লামেশনের মধ্যে কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি, তাহলে এটা ফলস। প্রলিফারেশন অফ নিউ ব্লাড ভেসেলস। দেখেন আমরা কিন্তু ব্লাড ভেসেলে নতুন করে তৈরি হয়েছে এটা আমরা কথা বলি না, আমরা দেখছি যে নিউ ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড লিকেজ হতে পারে, এটা আমরা পড়ছি, ঠিক আছে। কিন্তু নতুন ব্লাড ভেসেলস তৈরি হবে এটা অ্যাকুট ইনফ্লামেশনে হয় না, এটা ক্রনিকের মধ্যে, তাহলে এটা ফলস। ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস, এটা ট্রু, বেস্ট ডাইলেটেশন। প্রলিফারেশন হয় না, ডাইলেটেশন হয়। এরপরে সিনথেসিস অফ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা আমরা এখনো পড়ি না, আমরা পড়বো। সিআরপি, অ্যাকুট ইনফ্লামেশন সিআরপি বাড়ে, এটা আমরা পরে পড়বো, ঠিক আছে। তাহলে এখানে এ হচ্ছে ট্রু, বি হচ্ছে ফলস, সি হচ্ছে ফলস, ডি হচ্ছে ট্রু, ই হচ্ছে ট্রু, আমরা এটা পরে পড়বো। ওকে, পরের প্রশ্ন দেখেন। পরের প্রশ্নটা দেখেন, এমডিএমএস পেডিয়াট্রিক বেসিক্স মার্চ 2020 প্রশ্ন। দেখেন পুরো প্রত্যেকটা পরীক্ষা আসছে। ইন অ্যাকুট ইনফ্লামেশন রেডনেস অফ দ্য এফেক্টেড এরিয়া ডিউ টু, দেখেন এই জিনিসটা আসছে কোত্থেকে, রেডনেস অফ দ্য এফেক্টেড এরিয়া। একটা হচ্ছে দেখেন এই যে রেডনেস শব্দটা কোথা থেকে আসছে আমি দেখাই, এটা হচ্ছে এইখান থেকে আসছে। দেখেন এই যে রেডনেস, ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো, মানে এই যে ভেসোডাইলেশন, ইনক্রিজ আর্টেরিয়াল ব্লাড ফ্লো, এই সমস্ত কারণে তার এই রেডনেসটা হয়। কিন্তু এই যে আমাদের ভাস্কুলার লিকেজের জন্য কিন্তু রেডনেস হয় না। তো এই জিনিসটা এখানে আসছে পরীক্ষায় আমাদের আসছিল, সেটা হলো যে ট্রান্সাইটোসিস। ট্রান্সাইটোসিসের জন্য কি হয়, ট্রান্সাইটোসিসের জন্য তার ভাস্কুলার পার্মিলিটি হবে, ভেসোডাইলেশন বা ব্লাড ফ্লো বাড়ে না, তাহলে এটা ফলস। ইনক্রিজ ব্লাড ফ্লো, তাহলে ট্রু। এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে ভাস্কুলার লিকেজের কজ, তাহলে এটা ফলস। হিমোরেজের জন্য আমরা রেডনেস আমরা পড়ি নাই, তাহলে এটা ফলস। স্ট্যাসিস হচ্ছে ট্রু, স্ট্যাসিস হচ্ছে স্লোয়িং অফ ব্লাড ভেসেলস, ট্রু। তাহলে এখানে আমাদের মেইনলি এখানে আসছে হচ্ছে বি এবং ই হচ্ছে ট্রু, এটাই আমাদের পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন দেখেন, এটা নন রেসিডেন্সি 2010 সালের প্রশ্ন। এইটা কিন্তু অনেক পুরাতন প্রশ্ন। প্রশ্নটা এই জন্য আনছি যে আমরা দুটো একদম আপডেট প্রশ্ন দেখলাম, একটা পুরাতন প্রশ্ন দেখবো। দেখেন পুরাতন প্রশ্নটাও কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই। দেখেন এক নম্বর হচ্ছে যে অ্যাকুট ইনফ্লামেশন ইজ ক্যারেক্টারাইজড বাই, পুরো ক্যারেক্টার বলছেন, অল্টারেশন ইন ভাস্কুলার ক্যালিবার দ্যাট লিড টু অ্যান ইনক্রিজ ব্লাড ফ্লো, ট্রু। স্ট্রাকচারাল চেঞ্জেস ইন মাইক্রোভাস্কুলারচার দ্যাট পারমিট plasma, protein and leukocyte to leave the circulation, true. Tissue destruction and attempts at healing, এটা কিন্তু আমরা পড়ি নাই, সুতরাং ফলস। মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশন আমরা পড়ি নাই, আমরা বলছি পলিমরফোনিউক্লিয়ার, মানে মাল্টিপল নিউক্লিয়াস আছে, আর এখানে হচ্ছে মনোনিউক্লিয়ার, একটা নিউক্লিয়াস। তো পলিমরফোনিউক্লিয়ার বলতে নিউট্রোফিল, বেসোফিল, ইসোনোফিল গুলো, আর মনোনিউক্লিয়ার বলছে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, এগুলো বলা হয়। তো আমাদের তো মেইনলি ইনফিল্ট্রেশন হয় পলিমরফোনিউক্লিয়ার, সুতরাং এটা ফলস। এরপর হচ্ছে লিউকোসাইট ইমিগ্রেশন ফ্রম দ্য মাইক্রোসার্কুলেশন, ট্রু। তাহলে এটা আমাদের একটা পুরাতন প্রশ্ন। দেখেন অ্যাকুট ইনফ্লামেশন থেকে পুরাতন প্রশ্ন এবং নতুন প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেল যে খুব বেশি চেঞ্জ আসে নাই। সুতরাং আমরা নিশ্চিন্তে এই পড়াটাই এতটুকুই পড়তে পারি, এতটুকুর মধ্যে আমাদের পড়া মোটামুটি পরীক্ষার প্রশ্ন কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে একটা জিনিস আমি দেখাবো, সেটা হলো যে এখানে দেখেন একটা কথা আছে যে ইনক্রিজ ভাস্কুলার পার্মিবিলিটি ইজ এ হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন। তাই অ্যাকুট ইনফ্লামেশনের হলমার্ক কে ইনক্রিজ ভাস্কুলার পার্মিবিলিটি। দেখেন আপনাদের যখন আমি শীট দাগায় দেই তখন কিন্তু একটা কথা দাগায় লিখছিলাম যে মনে রাখেন নিউট্রোফিলস আর দ্য হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন, মনে রাখেন। সেলুলার এক্সুডেট যখন আমি দাগায় দেই তখন আমি বলছিলাম দাগিয়ে না, নিউট্রোফিলস আর দ্য হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন আপনাদের শীটে আছে। তাহলে অ্যাকুট ইনফ্লামেশনের হলমার্ক কয়টা? দুইটা, একটা হচ্ছে নিউট্রোফিল আর একটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পার্মিবিলিটি। আমাদের এটা মনে রাখতে হবে, পরীক্ষা যদি আসে হোয়াট আর দ্য হলমার্ক অফ অ্যাকুট ইনফ্লামেশন। এখন যদি নিউট্রোফিল অ্যান্সার, দুইটা অ্যান্সার, এখন বলতে পারেন কোনটা দিবে অ্যান্সার, তাহলে কোনটা দিবে।
এখান ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে যদি নিউট্রোফিল অ্যান্সার থাকে তাহলে সেখানে অপশন থাকবে হচ্ছে বেসোফিল, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, এগুলো আসবে। আর যদি ভাস্কুলার পার্মিনিটি অপশন থাকে তাহলে এর পাশাপাশি অপশন হবে হচ্ছে ভেসোডাইলেটেশন, ইডিমা, তারপর হচ্ছে যে টিস্যু ডিস্ট্রাকশন, তারপর হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, হ্যাঁ এগুলো আসবে। কিন্তু আসলে এগুলো অপশন আসবে এরকম, সুতরাং এটা টেনশনের কিছু নাই যে মানে কোনটা থেকে কোনটা অ্যান্সার দেবে, এটা অ্যান্সার টেনশনের কিছু নাই। ঠিক আছে, তো এটা ক্লিয়ার করে দিলাম। তাহলে আমাদের ভাস্কুলার ইভেন্ট শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে ইডিমায়। তাহলে ভাস্কুলার ইভেন্টস এর জন্য বা ভাস্কুলার পার্মিনিটি বাড়ার জন্য আমাদের ইডিমা হচ্ছে। তো ইডিমাটা আমরা একটু দেখবো। ঠিক আছে, বিশেষ করে ইডিমাটা আমরা হিমোডাইনামিক্স অ্যান্ড হিলিং এগুলো আমরা পড়বো, কিন্তু ওই ইডিমার সাথে ইডিমার একটু ডিফারেন্ট আছে, সেইটা মেনশন করার জন্য আসলে এই জিনিসটা আমরা নিয়ে আসছি। নর্মালি দেখেন যে আমাদের বডিতে নর্মালি ইডিমা কেন হয় না? কারণ হচ্ছে আমাদের বডি ফ্লুইডের যে ইনওয়ার্ড ফোর্স এন্ড আউটওয়ার্ড ফোর্স এইটা সমান, সেখানে ফ্লুইড বেরোয় না, ব্লাড ভেসেলস থেকে লিকেজ হয় না, মানে এক্সট্রা টিস্যু দেওয়া যায় না। তো টোটাল ইনওয়ার্ড ফোর্স এন্ড আউটওয়ার্ড ফোর্স দেখেন, ইনওয়ার্ড ফোর্সটা কি মাধ্যমে হয়? ফোর্স টেন্ডিং টু কজ মুভমেন্ট ফ্লুইড আউটওয়ার্ড ফ্রম দ্য ক্যাপিলারি এন্ড ইনটু দ্য পালমারি ইন্টারস্টিশিয়াম। আউটওয়ার্ড ফোর্স বের করে দেওয়ার ফোর্স হচ্ছে ক্যাপিলারি প্রেসার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কলয়েড অসমোটিক প্রেসার, নেগেটিভ ইন্টারস্টিশিয়াল, এগুলো দরকার নাই। মানে প্লাজমা কলয়েড অসমোটিক প্রেসারটা হচ্ছে আমাদের মেইনলি ফ্লুইডটা ধরে রাখে। আমাদের ব্লাডের ভিতরে যে ইলেকট্রোলাইট থাকে, প্লাজমা প্রোটিন থাকে, এগুলো হচ্ছে ফ্লুইড ধরে রাখে, এগুলো কলয়েডাল অসমোটিক প্রেসার, সে কারণে ফ্লুইড ধরে রাখে। আর ব্লাড ফ্লো যে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন যেমন হয়, ক্যাপিলারি প্রেসার, হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে ফ্লুইড বের হয়ে যায়। আবার ইন্টারস্টিশিয়াল টিস্যুতেও কিন্তু কিছু প্লাজমা প্রোটিন থাকে, সেগুলো পানি টেনে বের করে নেয়। তো এই দুইটার মূল মানে ইকুয়াল, মূল পাওয়ার ইকুয়াল, একটা 28 একটা 29, সে কারণে বের হয় না। কিন্তু যেমন এখানে আমরা দেখাচ্ছি যে আমাদের একটা নর্মাল বডি ব্লাড ভেসেলে এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সে ফোর্স করতেছে ফ্লুইডকে বের হয়ে যাওয়ার জন্য। আর প্লাজমার ভিতরে যে প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন, সেগুলো কলয়েডাল অসমোটিক প্রেসার এই পানিটা ধরে রাখছে, সে কারণে পানি বের হচ্ছে না। তো যদি কোনো কারণে কারো হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে তাহলে কি হবে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে, কোনো কারণে যদি তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়ে তাহলে এই যে এখানে দেখেন ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যেমন ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, তাহলে কি হবে? এখানে পানি জমবে এবং পানিকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। কলয়েডাল অসমোটিক প্রেসার নর্মাল থাকবে, কিন্তু হাইড্রোস্ট্যাটিক বেশি প্রেসার হওয়ার কারণে পানি বের করে দিবে। অথবা তার হাইড্রোস্ট্যাটিক প্রেসার নর্মাল কিন্তু কলয়েডাল অসমোটিক প্রেসার কম, যেমন তার হাইপোঅ্যালবুমিনিয়া হলো, নেফ্রোটিক সিনড্রোম, সিএলডি, বা তার কোনো হাইপোঅ্যালবুমিনিয়া, কোনো ইডিওপ্যাথিক কজ বা ইনএডিকুয়েট ইনটেক বা প্রোটিন লুজিং এন্টারোপ্যাথি হলো, তখন কিন্তু তার কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যাবে, তখন পানি সে ধরে রাখতে পারবে না, পানি বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের বডির যেমন ডিক্রিজ কলয়েডাল অসমোটিক প্রেসার, যে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ এটসেট্রা, এই কারণে কিন্তু ইডিমা হয়। তো এইগুলো হচ্ছে নন ইনফ্লামেটরি ইডিমা, এগুলোকে বলা হয় নন ইনফ্লামেটরি ইডিমা অর ট্রানজুডেটিভ ইডিমা। দেখেন এখানে আছে ট্রানজুডেটিভ ইডিমা। লো প্রোটিন কন্টেন্ট অর ফিউ সেলস তো বেরোবে না। কিন্তু ইনফ্লামেশনে বেসিক্যালি কি হয়? বেসিক্যালি কি হয়, দুইটা সেলের মাঝখানে ইন্টারসেলুলার গ্যাপ বেড়ে যায়, এন্ডোথেলিয়াল গ্যাপ, ওই যে ইন পোস্ট ক্যাপিলারি ভেনুস। এটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা কলয়েডাল অসমোটিক প্রেসারের সাথে কোনো রিলেশন নাই। এটার মূল মেকানিজম হচ্ছে এই যে ব্লাড ভেসেলে যে টাইট জাংশন ছিল, এই যে এখানে টাইট জাংশন, এখানে টাইট জাংশন, এখানে টাইট জাংশন, এখানে এই যে গ্যাপ তৈরি হলো, এইখান থেকে প্লাজমা প্রোটিনও বেরোবে, ফ্লুইডও বেরোবে। দেখেন তাহলে এইটার সাথে কিন্তু এই মেকানিজমের অনেক ডিফারেন্স আছে। এইখানে দেখেন কোনো ইন্টারএন্থেলিয়াল গ্যাপ আগের মতো আছে, এগুলো কোনো চেঞ্জ নেই। তো এগুলো হচ্ছে নন ইনফ্লামেটরি ইডিমা, এগুলো হচ্ছে ইনফ্লামেটরি ইডিমা। ভেসোডাইলেটেশন বা ভাস্কুলার পার্মিনিটির যত মেকানিজম আছে, সকল মেকানিজমের মাধ্যমেই এই ইডিমা হচ্ছে ইনফ্লামেটরি ইডিমা হচ্ছে। আরেকটার নাম হচ্ছে এক্সুডেটিভ ইডিমা। তো এই এক্সুডেটিভ ইডিমাতে
দেখেন প্রোটিন বাইরে চলে যায়, তাহলে হাই প্রোটিন কন্টেন্ট থাকে। ডাব্লিউবিসি যায়, সেলও অনেক বেশি থাকে। তাহলে আর ডাব্লিউবিসি বা প্রোটিন বেশি থাকার কারণে তার ভিসকোসিটি বেশি হবে, ভিসকোসিটি বেশি হবে। কিন্তু ট্রানজিটিভ ইডিমায় ভিসকোসিটি কম থাকবে, সেল কম থাকবে, পাতলা হবে এবং ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ হবে না। তাহলে এই যে ইনফ্লামেশন রিলেটেড ভেসোডাইলেশন, স্ট্যাসিস, ইনক্রিজ এন্ডোথেলিয়াল গ্যাপ সকল কিছুর কারণ হচ্ছে ইনফ্লামেটরি ইডিমা। তাহলে ইনফ্লামেটরি ইডিমার কজ আর নন ইনফ্লামেটরি ইডিমার কজ কিন্তু আলাদা। ইনফ্লামেটরি ইডিমাকে বলা হয় এক্সুডেটিভ ইডিমা বা এক্সুডেটিভ ফ্লুইড, নন ইনফ্লামেটরিকে বলা হয় ট্রানজিটিভ ইডিমা বা ট্রানজিটিভ ফ্লুইড। পরীক্ষায় অসংখ্যবার এই জিনিসগুলো আসছে। তো এইটা হচ্ছে আমাদের এই পরীক্ষায় আসে এক্সুডেটিভ এবং ট্রানজিটিভ ডিফারেন্স। এই জিনিসটা আমাদের খুবই দেখেন, এইখানে দেখেন প্লাজমা এখানে ফিব্রিনোজেন থাকে, স্পেসিফিক গ্রাভিটি বেশি, টোটাল প্রোটিন কন্টেন্ট বেশি, এলডিএস বেশি, সেল কাউন্ট বেশি। সেলস হচ্ছে মেইনলি ইনফ্লামেটরি নিউট্রোফিল। ঠিক আছে, এই প্রশ্নটা অসংখ্যবার পরীক্ষা আসে, 7-8বার আসছে। ঠিক আছে, আর টোটাল যে ইডিমা সম্পর্কে আমরা পড়বো, এটা হচ্ছে আমাদের হিমোডাইনামিক্স হিলিংস এর মধ্যে আছে ইডিমার ক্লাসিফিকেশন। দেখেন এখানে 4 ধরনের ইডিমা আছে: extent of involvement, localized, generalized, pathophysiology, inflammatory, non-inflammatory, on the nature of fluid, exudate, transudate, clinical bias হচ্ছে পিটিং, নন পিটিং। এগুলো হচ্ছে টোটাল আমাদের ইডিমার ক্লাসিফিকেশন। এটা আমরা হিমোডাইনামিক্স হিলিং এর মধ্যে পড়বো। আর ইডিমা ফ্লুইডকে ভাগ করছে 2 ভাবে, ট্রানজিটিভ, এক্সুডেটিভ। তো এটা আমাদের এই চ্যাপ্টারে পড়া না, এটা আমরা পরে পড়বো। এখন আমরা কিছু প্রশ্ন দেখি। দেখেন এখানে আসছে ইডিমা ইন ইনফ্লামেশন অকার্স ডিউ টু। দেখেন edema in inflammation occurs due to number 1 হচ্ছে endothelial cell contraction, increased viscosity of blood, action of interleukin 1 on endothelial cell, increased hydrostatic pressure, injury to endothelial cells by activated leukocyte। তাহলে অ্যানসার কি হবে? আমি বলেছিলাম ভেসোডাইলেশন এবং ইনক্রিজ ভাস্কুলার ব্লাড ফ্লো এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, হ্যাঁ, যত মেকানিজম আছে ওই যে 6টা 12টা মানে ভাস্কুলার ক্যালিবার এন্ড ফ্লো 6টা, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি 6টা, এই 12টা মেকানিজম দিয়ে আমার মধ্যে যেটা মিল পাবো সেটা হবে ট্রু, যেটা মিল পাবো না সেটা ফলস। এবং এটাও বলছিলাম ইনক্রিজ ভাস্কুলার ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার বা ডিক্রিজ কলোয়েডাল অসমোটিক প্রেসার এগুলোর সাথে এই ইনফ্লামেটরি ইডিমার কোনো সম্পর্ক নাই। তাহলে সেই হিসেবে আমাদের ভিসকোসিটি বা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের সাথে কোনো সম্পর্ক নাই। ভিসকোসিটির জন্য ইডিমা হয় না, ইডিমা বাড়ার কারণে ভিসকোসিটি হয়। আর এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন ওই যে কজ ভাস্কুলার ফর্মেশন এন্ডোথেলিয়াল গ্যাপের কজ, সেটা ট্রু। তারপরে অ্যাকশন অফ ইন্টারলিউকিন 1 অন দ্য এন্ডোথেলিয়াল সেল। আমরা জানি যে এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন, আমরা যে বলছি এন্ডোথেলিয়াল সেল রিট্রাকশন করে কে? ইন্টারলিউকিন 1, টিএনএফ এবং ইন্টারফেরন গামা। তাহলে এটা ট্রু। আর হচ্ছে ইনজুরি টু এন্ডোথেলিয়াল সেল বাই অ্যাক্টিভেটেড লিউকোসাইট। আমরা পড়েছিলাম ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি বা লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি। দেখেন অ্যাক্টিভেটেড লিউকোসাইট, তা লিউকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটির একটা কজ, আমাদের 4 নাম্বার কজ ছিল। 1 2 3 4 5 6 আপনি হিসাব করে দেখেন। তাহলে এগুলো হচ্ছে ট্রু। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে আমাদের ট্রু, এ ট্রু, বি ফলস, সি ট্রু, ডি ফলস, ই ট্রু। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্য আমাদের বারবার ভুল হয়। এখানে যদি ইনফ্লামেশন উল্লেখ না করে শুধু ইডিমা বলতো তাহলে হয়তো বা ইনফ্লামেটরি নন ইনফ্লামেটরি সব মিলে আমরা চিন্তা করতাম, কিন্তু এখানে তো সেটা না। এরপরে দেখেন এটাই এমডিএমএস বেসিক পেডি মার্চ 2019 সব জায়গায় আসছে। ইনফ্লামেটরি এক্সুডেট ইজ ফর্মড ডিউ টু, দেখেন, ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ট্রু না ফলস? ফলস, বিকজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার কলোয়েডাল অসমোটিক প্রেসারের সাথে এর কোনো সম্পর্ক নাই। বি, ডিক্রিজ কলোয়েডাল অসমোটিক প্রেসার। ফলস। ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। ট্রু। ভেসোডাইলেশন। ট্রু। লিকেজ অফ ফ্লুইড, প্রোটিন এন্ড ব্লাড সেলস, এটা তো ট্রু। আমরা একটু আগে দেখলাম এই যে এই ছবিটায়, দেখেন এই ছবিটায় ভেসোডাইলেশন, স্ট্যাসিস, ইনক্রিজ ভাস্কুলার প্লাজমা সবকিছু এই যে এক্সুডেটের সাথে রিলেটেড। এই ছবিটা বেশি গুরুত্বপূর্ণ। আর এগুলো যেগুলো আসবে এগুলো ফলস। ঠিক আছে, তাহলে আমাদের ইডিমা মোটামুটি শেষ। এখন আমরা আসি সেলুলার ইভেন্টস। সেলুলার ইভেন্টস আমরা বলেছিলাম দুইটা, এক্সট্রাভাসেশন
অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। এক্সট্রাভাসেশন অ্যান্ড ফ্যাগোসাইটোসিস। এক্সট্রাভাসেশনের মধ্যে আছে কেমোট্যাক্সিস, আর ফ্যাগোসাইটোসিসের মধ্যে থাকবে অপসোনিন। কথাটা মাথায় রাখবেন, অপসোনিন। এবং এক্সট্রাভাসেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেমোট্যাক্সিস, আর ফ্যাগোসাইটোসিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপসোনিন। কথা মনে রাখবেন। এখন আমরা একটু বুঝি, আগে জিনিসটা বুঝি, মুখস্থ পড়ার ব্যাপার, পরীক্ষার প্রশ্ন পড়ার ব্যাপার। মূল মেকানিজমটা বুঝলে আপনার জন্য অ্যান্সার করা ভেরি ইজি। এখন আমাদের লিউকোসাইট এক্সট্রাভাসেশনকে আমরা তিনটা স্টেপস ইন দ্য লুমেন, অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম, ইন দ্য ইন্টারস্টিশিয়াল টিস্যু। তাহলে ইন দ্য লুমেন আছে মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন। কি আছে? মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন। অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম আছে ট্রান্সমাইগ্রেশন অর ডায়াপেডেসিস, আর ইন দ্য ইন্টারস্টিশিয়াল টিস্যুতে আছে কেমোট্যাক্সিস। তাহলে ইন দ্য লুমেনে তিনটা, অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়ামে একটা, ইন দ্য ইন্টারস্টিশিয়াল টিস্যুতে একটা, টোটাল হচ্ছে 5টা। তার মূল স্টেপ হচ্ছে 5টা, সাইট অফ স্টেপ হচ্ছে 3টা। তাহলে কি কি স্টেপ? মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, তারপরে ট্রান্সমাইগ্রেশন অর ডায়াপেডেসিস, তারপর হচ্ছে কেমোট্যাক্সিস। মুখস্থ করেন এখনই আমার সাথে। মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, diabetes or transmigration and chemotaxis. In the lumen, across the endothelium, in the interstitial tissue. In the lumen মানে blood vessel এর lumene, across the endothelium of blood vessels, endothelium থেকে বের হয়ে in the interstitial tissue. এবং এখানে 4 ধরনের জিনিস লাগে, 4 ধরনের রিসেপ্টর লাগে। একটা হচ্ছে সিলেক্টিন, ইন্টিগ্রিন, ইমিউনোগ্লোবুলিন সুপার ফ্যামিলি, মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন। এটা কখনোই পরীক্ষায় আসে নাই, জাস্ট বোঝার জন্য বলতেছি। সিলেক্টিন, ইন্টিগ্রিন, ইমিউনোগ্লোবুলিন সুপার ফ্যামিলি, মিউসিন লাইক গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন, ইমিউনোগ্লোবুলিন, ইন্টিগ্রিন, সিলেক্টিন, ইন্টিগ্রিন। আবার বলি, সিলেক্টিন, ইন্টিগ্রিন মুখস্থ করেন, ইমিউনোগ্লোবুলিন, গ্লাইকোপ্রোটিন। 4টা জিনিস লাগবে আমাদের, বিভিন্ন কাজে কর্মে হেল্প লাগবে। দেখেন এই ছবিটা দেখেন, এই যে মার্জিনেশন জিনিসটা দেখছেন, ওই যে আমরা যখন পড়লাম বেসোডাইলেশন, সেখানে কিন্তু একটা মার্জিনেশন অফ দ্য লিউকোসাইট একটা কথা ছিল 5 নম্বরে, মার্জিনেশন অফ লিউকোসাইট। আর 5 নম্বরে 6 নম্বরে ছিল চেঞ্জেস ইন লিম্ফ নোডস অ্যান্ড লিম্ফ্যাটিক্স। আমি বলছিলাম যে এই দুইটা আমরা পরে আলাপ করবো। তো সেই মার্জিনেশন এখানেই একই জিনিস এর ভিতরে ঢুকছে। তো এখানে হচ্ছে এটা মনে করেন একটা ব্লাড ভেসেলস। এখন এই ছবির দিকে তাকান, আমাদের দিকে তাকান, মূল জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। যখন একটা ব্লাড ভেসেল, নর্মালি একটা ব্লাড ভেসেলের ভিতরে যখন ব্লাড ফ্লো হয়, এই ফ্লোকে বলা হয় কি ফ্লো? অ্যাক্সিয়াল ফ্লো বা এক্সিয়াল ফ্লো। এই এক্সিয়াল ফ্লো মনে করেন যে একটা সার্কুলার জিনিস, ঠিক মাঝ বরাবর যাবে হচ্ছে আরবিসি, ঠিক মাঝ বরাবর যাবে আরবিসি, তারপরে আসবে হচ্ছে প্লাটিলেট, তারপরে আসবে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি। মানে এই যে একটা ব্লাড ভেসেলস, এই মাঝ বরাবর আসবে হচ্ছে আরবিসি, তারপরে আসবে হচ্ছে প্লাটিলেট, তারপরে আসবে ডাব্লিউবিসি। তাহলে এখানে আরবিসি, এখানে প্লাটিলেট, এখানে প্লাটিলেট, এখানে ডাব্লিউবিসি, এখানে ডাব্লিউবিসি। ঠিক আছে? তাহলে পুরো বাইরের দিকে সব ডাব্লিউবিসি, তারপরে হচ্ছে আমাদের প্লাটিলেট, একদম ভিতরে হচ্ছে আরবিসি। ঠিক আছে? তাহলে অর্থাৎ মূল কথা হলো ডাব্লিউবিসি মার্জিন বরাবর থাকে, এবং ইনফ্লামেশন শুরু হলে ডাব্লিউবিসিটা আরো মার্জিন বরাবর আসে। দেখেন এটা একটু নিচের দিকে নামতেছে। দিস ইজ কল্ড মার্জিনেশন অফ লিউকোসাইট, নাথিং এলস। এই যে আরবিসিটা ব্লাড ভেসেলের মার্জিন বরাবর আসে, এইদিকে চলে আসে, মাঝখানে থাকে না। এটাকেই বলা হয় মার্জিনেশন অফ লিউকোসাইট। তারপর কি মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, মার্জিনেশন, রোলিং, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন অর ডায়াপেডিসিস অ্যান্ড কেমোট্যাক্সিস। এই 5টা পয়েন্ট মুখস্থ করতে হবে আগে, মুখস্থ করলে আপনি বুঝবেন। তাহলে মার্জিনেশন হয়ে রোলিং করবে, রোলিং মানে ওর স্লো হয়ে যাবে, স্লো হয়ে ও দেখবে যে ওর উদ্দেশ্য কি, ওর উদ্দেশ্য বাইরে বেরিয়ে আসা। তাহলে ও হচ্ছে রিসেপ্টর খুঁজবে, এই রিসেপ্টর সিলেক্ট করবে। সিলেক্টিন, ওই যে একটা প্রোটিন বলছিলাম, সিলেক্টিন, ইন্টিগ্রিন, ইমিউনোগ্লোবুলিন, গ্লাইকোপ্রোটিন। তাহলে এই সিলেক্ট করতে থাকবে যে কোন রিসেপ্টরের সাথে ওর বাইন্ড হবে। এই যে মানে রোল করবে, একটু থামবে, আবার করবে, আবার যাবে, আবার দেখবে, আবার চেক করবে। তাহলে এটা হচ্ছে রোলিং। রোলিং এর পর হচ্ছে অ্যাডহেশন, মানে যখন সে নির্দিষ্ট রিসেপ্টর ধরে ফেলবে
ওখানে ফিক্সড হয়ে যাবে, এটাকে বলা হয় অ্যাডহেশন। এই যে ইন্টিগ্রিন আছে, সিলেক্টিন ইন্টিগ্রিন প্রোটিন বললাম, ইন্টিগ্রিন ইন্টিগ্রিটি অনেক বেশি, এবং তখন ও ধরে ফেলবে, রিসেপ্টরের সাথে ধরে ফেলবে, অ্যাডহেশন হয়ে যাবে কার মাধ্যমে? ইন্টিগ্রিনের মাধ্যমে। আর রোলিং হচ্ছে সিলেকশনের মাধ্যমে, সিলেক্টিন প্রোটিনের মাধ্যমে। তাহলে সিলেকশন করবে, রোলিং করে করে সিলেকশন করে করে এক জায়গায় ফিক্সড হয়ে যাবে, অ্যাডহেশন হয়ে যাবে, ইন্টিগ্রিটি বেড়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যেখানে, এই দেখেন এখানে কিন্তু সে অ্যাডহেশন হয়ে গেল, আর এখানে সে এভাবে 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 রোল করে 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 অ্যাডহেশন হয়ে গেল। এরপরে সে কি হবে? এই যে দুইটা সেলের মাঝখানে গ্যাপ তৈরি হবে, ইন্টারসেলুলার ফর্মেশন অফ ইন্টারএনথেলিয়াল গ্যাপ। দেখেন এখানে এই সেলের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে, গ্যাপ তৈরি হয়ে ওই যে অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে ডায়াপেডিসিস বা ট্রান্সমাইগ্রেশন হয়ে ও ব্লাড ভেসেলের বাইরে চলে আসলো। দিস ইজ কল্ড ট্রান্সমাইগ্রেশন অর ডায়াপেডিসিস, অ্যামিবয়েড মুভমেন্টের মাধ্যমে। এখন আমার কথা হলো যে সে এই ডাব্লিউসিটা এদিকটা বের হয়ে সোজা এদিকে গেল না, এদিকেও গেল না, ও ঠিক এই দিকে কেন, এই অর্গানিজমের দিকে কেন আসলো? আসার কারণ হচ্ছে এটাকে বলা হয়, এই আশাটাকে বলা হয় কেমোট্যাক্সিস। কেমিক্যাল, এই যে এবং যে সমস্ত কেমিক্যাল মেডিয়েটর এই যে ডাব্লিউসি কে নিউট্রোফিলকে টেনে নিয়ে আসলো, এদেরকে বলা হয় কেমোট্যাকটিক ফ্যাক্টর। কেমোট্যাকটিক ফ্যাক্টর। তাহলে কারা কেমোট্যাক্সিস করলো? কেমোট্যাকটিক ফ্যাক্টর। কেমোট্যাক্সিসের ডেফিনেশন হচ্ছে ইউনিডিরেকশনাল মুভমেন্ট অফ লিউকোসাইট from the blood vessels towards the site of organism is called chemotaxis. কথা বোঝা গেল? Unidirectional movement of leukocyte from the blood vessels through the endothelium towards the site of organism is called chemotaxis. এই chemotaxisটা আমাদের পরীক্ষায় আসবে। এখন এই ছবিটা কিন্তু বুঝতে হবে। এই যে দেখেন ইন্টিগ্রিন 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 ইন্টিগ্রিন, দেখেন সিলেক্টিন সিলেক্টিন সিলেক্টিন, তারপরে আবার এখানে যে রোলিং রোলিং, ইন্টিগ্রিন অ্যাক্টিভেশন বাই কেমোটাকাইন্স। এই সব কিছুর সাথে কিন্তু এই যে এখানে সাইটোলাইন, টিএনএফ, ইন্টারলিউকিন 1 এরা হচ্ছে এই ঘটনা ঘটায়। সাইটোকাইন, টিএনএফ, ইন্টারলিউকিন 1 এরা হচ্ছে এই ঘটনা ঘটায়। তাহলে আমাদের এখন এই যে একটা ছক আছে আপনাদের শীটে আছে, এই ছকটা খুব গুরুত্বপূর্ণ না, কখনো প্রশ্ন আসে নাই, এবং আমি দোয়া করি এখান থেকে যেন প্রশ্ন না আসে। যদি আসে তাহলে আমাদের পড়ার সুবিধা করে দেই। এখানে কিছু না, আমরা বলছিলাম সিলেক্টিন, ইন্টিগ্রিন, ইমিউনোগ্লোবুলিন আর গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন হচ্ছে যে আইক্যাম, ভিক্যাম, এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, আর ইমিউনোগ্লোবুলিন, ইন্টিগ্রিন, সিলেক্টিন। এখন সিলেক্টিন তিন ধরনের, এল সিলেক্টিন, পি সিলেক্টিন, ই সিলেক্টিন। এল সিলেক্টিন, ই সিলেক্টিন, পি সিলেক্টিন। এল ফর লিউকোসাইট, ই ফর এন্ডোথেলিয়াম, পি ফর প্লাটেলেট না, পি ফর এন্ডোথেলিয়াম। এই দেখেন এই ছবিটা দেখেন, এই যে পি সিলেক্টিন কোথায় থাকে? এন্ডোথেলিয়ামের গায়ে। ই সিলেক্টিন কোথায় থাকে? এন্ডোথেলিয়ামের গায়ে। আর লিউকোসাইটে থাকে এল সিলেক্টিন। ঠিক আছে, এল সিলেক্টিন। শেষ, পড়া শেষ, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। শুধু সিলেক্টিন কয় ধরনের? তিন ধরনের, পি, ই, এল। ইন্টিগ্রিনে কোনো ইন্টিগ্রিন এভাবে পড়ার দরকার নেই, এগুলো ডিফিকাল্ট, এগুলো দরকার নেই, কখনো আসবে না। শুধু মনে রাখবেন ইন্টিগ্রিনের সাথে কার লাগে? আইক্যাম, ভিকাম। আইক্যাম ওয়ান, ভিকাম ওয়ান। ঠিক আছে, আইক্যাম ওয়ান, ভিকাম এর মাধ্যমে ইন্টিগ্রিনের মাধ্যমে জয়েন করে। দেখেন এখানেও আইক্যাম, ভিকাম আছে, এই যে পিকাম, হ্যাঁ এই যে আইক্যাম আছে, আইক্যাম। তো এটা এত ডিটেলস জানা দরকার নেই, এতটুকু জানলেই হবে, আমাদের আর কিছু লাগবে না। এখন আমাদের মেইনলি পড়তে হবে কেমোট্যাক্সিস। ওকে, এই ছবিটা দেখার আগে আপনার শীটে আমি একটু কথা বলি। এই জিনিসটা আনা হয় নাই, আমি একটু কথা বলি। সেটা হলো যে এই কেমোট্যাক্সিস জিনিসটা নিয়ে রবিনস এবং খালেকে দুই রকম কথা আছে। তো আমি ক্লিয়ার করে দেই, আগে আমার দিকে তাকান। সেটা হলো যে কিছু কিছু কেমোট্যাক্সিস আছে যেগুলো আমাদের বডি তৈরি করে, আর কিছু কিছু কেমোট্যাক্সিস আছে যেগুলো আমাদের বডি তৈরি করে না। যেমন হচ্ছে যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে বলা হয় এলপিএস, লাইপোপলিস্যাকারাইড। এগুলাও হচ্ছে কেমোট্যাক্সিস, এগুলোকে বলা হয় এক্সোজেনাস কেমোট্যাকটিক এজেন্ট। আর এন্ডোজেনাস কেমোট্যাকটিক এজেন্ট বডি যেগুলো তৈরি করে সেগুলো হচ্ছে, রবিন বলছে তিনটা। একটা হচ্ছে কমপ্লিমেন্ট C5A,
LTB4 লিকোট্রাইন্স B4, একটা হচ্ছে ইন্টারলিউকিন 8, তিনটা। তাহলে C5A কমপ্লিমেন্ট 5A, LTB4 লিকোট্রাইন্স B4 আর ইন্টারলিউকিন 8, এই তিনটা হচ্ছে আমাদের এন্ডোজেনাস কেমোট্যাকটিভ ফ্যাক্টর, আর এক্সোজেনাস হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল। এইভাবে রবিন্স হচ্ছে ভাগ করছে। কিন্তু খালেক বলছে যে ভিন্ন স্টাইলে ভাগ করছে। খালেক বলছে যে কেমোট্যাকটিভ ফ্যাক্টরস ফর নিউট্রোফিল, হ্যাঁ, কেমোট্যাকটিভ ফ্যাক্টর ফর মনোসাইট ও ম্যাক্রোফেজ, কেমোট্যাকটিভ ফ্যাক্টর ফর ইওসিনোফিল, মানে তিনটা সেলের জন্য আলাদা আলাদা করছে। কিন্তু রবিনসে কোন সেলের জন্য স্পেসিফিক কিছু বল নাই, ইন জেনারেল বলছে। তো এখানে যেটা দেখেন, আমরা একটু বুঝায় বলি, আপনাদের আর মুখস্থ করতে হবে না। আপনি দেখেন দেখেন এখানে নিউট্রোফিলের জন্য ওরা তিনটা জিনিস বলছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল পেপটাইডস এন্ড লিপিডস, মানে লাইপোপলিস্যাকারাইড। দেখেন এটা মিলে গেল, এক্সোজেনাস। কমপ্লিমেন্ট 5A C5A, LTB4 ইন্টারলিউকিন 8। তাহলে রবিন্স যে কথা বলছে সেটা আসলে মেইনলি নিউট্রোফিলের জন্য স্পেসিফিক, কিন্তু তারা মেনশন করে নাই। মূল কথা এটাই। আর মনোসাইট ম্যাক্রোফেজের ক্ষেত্রে দেখেন, এখানে ব্যাকটেরিয়াল পেপটাইডস পলিপেপটাইডস আছে, কমপ্লিমেন্ট C5A আছে, LTB4 আছে, কিন্তু ইন্টারলিউকিন 8 নাই। এর বদলে আছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 1 আছে, এর সাথে TNF আছে, ক্যালিক্রাইন আছে, PDGF আছে। আর এই MCP1 MIP এগুলো দরকার নাই, এগুলো পরীক্ষা আসবে না, শুধু মাথায় রাখেন। তাহলে দেখেন এখানে কিন্তু মিল আছে, এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে। এই দুইটার মধ্যে ইন্টারলিউকিন LTB4 আছে, ইন্টারলিউকিন 8 নাই, এর বদলে আছে ইন্টারলিউকিন 1, TNF, PDGF, ক্যালিক্রাইন। আর ইওসিনোফিলের জন্য দেখেন, ওর কিন্তু ব্যাকটেরিয়াল পেপটাইডস বা লিপিডস নাই, কিন্তু C5A আছে, C5A আছে, LTB4 আছে। দেখেন ইন্টারলিউকিন 8 ও নাই, 1 ও নাই, ওর আছে ইন্টারলিউকিন 5। আর আছে প্রোস্টাগ্ল্যান্ডিন D2, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 আর ইটাক্সিন। ওর জন্য মনে রাখবেন প্রোস্টাগ্ল্যান্ডিন D2 ইটাক্সিন। তাহলে এখানে আছে ডিফারেন্স কি দেখেন, এখানে আছে ইন্টারলিউকিন 8, এখানে আছে ইন্টারলিউকিন 1 TNF, ওখানে আছে ইন্টারলিউকিন 5। এখানে লিগোট্রাইন্স আছে, এখানে লিগোট্রাইন্স আছে, এখানে লিগোট্রাইন্স আছে, এখানে C5A আছে, এখানে C5A আছে, এখানে C5A আছে। দেখেন আর প্রোস্টাগ্ল্যান্ডিন D2 PGD2, এটা মাথায় রাখেন, এটা আমরা পরে কিন্তু আমার লাগবে, এটা মাথায় রাখেন। আর ECF রাখা দরকার নাই, শুধু ইটাক্সিনটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু পড়া মানে একই, শুধু একটু মাথায় ক্যাচ করে রাখা। ইন্টারলিউকিন নিয়ে একটু ঝামেলা হবে, আর এক্সট্রা হিসেবে আমাদের মাথায় রাখতে হবে TNF, ক্যালিক্রাইন, এটা সেটা, ইটাক্সিন, প্রোস্টাগ্ল্যান্ডিন D2। তাহলে আমাদের শীটে আমাদের সব দেওয়া আছে, আপনি একটু দেখে নিলেই হবে। ওকে, এখন আমরা আসবো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের ইম্পর্টেন্ট হচ্ছে অপসোনাইজেশন, আমরা জানি। এখন ফ্যাগোসাইটোসিস স্টেপ হচ্ছে তিনটা। ফ্যাগোসাইটোসিস স্টেপ হচ্ছে তিনটা: রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট এন্ড কিলিং এন্ড ডিগ্রেডেশন। আমরা এই ছবিটা আগে দেখি। এই যে একটা আছে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট। দেখেন এই যে রিসেপ্টর এটা একটা অর্গানিজম, এটা একটা সেল। তাহলে এই যে রিকগনিশন করছে, রিকগনিশনের মাধ্যমে তাকে করে এনগালফ করলো। তাহলে রিকগনিশন আর অ্যাটাচমেন্ট, এনগালফমেন্ট। এই যে এনগালফ করলো, এই যে অর্গানিজমের একটা ভ্যাকুল তৈরি হলো, এটার নাম হচ্ছে ফ্যাগোসোম। তাহলে ফ্যাগোসোমের ভিতরে কি থাকে? ফ্যাগোসোমের ভিতরে অর্গানিজম থাকে। এরপরে এই যে লাইসোজোমাল এনজাইম এসে এর সাথে ফিউজ হবে, ফিউজ হয়ে এটার নাম হবে ফ্যাগোলাইসোজোম। তাহলে ফ্যাগোলাইসোজোমের ভিতরে কি থাকে? ফ্যাগোলাইসোজোমের ভিতরে অর্গানিজম আছে এবং লাইসোজোমাল এনজাইম আছে। এখন এই লাইসোজোমাল এনজাইম দিয়ে ওকে ভেঙে ফেলবে। এটা হচ্ছে কিলিং এন্ড ডিগ্রেডেশন। তাহলে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট, এনগালফমেন্টের দুটো জিনিস আছে, ফ্যাগোসোম, ফ্যাগোলাইসোজোম, এন্ড কিলিং এন্ড ডিগ্রেডেশন। এখন কিলিং এন্ড ডিগ্রেডেশন সবসময় যে এই লাইসোজাইম দিয়ে হবে তা না। অনেক সময় এই যে এমপিও মানে প্রাইমারি গ্রানুলস, নিউট্রোফিলের ভিতরে এই যে প্রাইমারি গ্রানুলস থাকে, নিউট্রোফিলের ভিতরে প্রাইমারি গ্রানুলস থাকে। আরো একটা গ্রানুলস থাকে, এটা নাম হচ্ছে অ্যাজেরোফিল গ্রানুলস। মনে রাখবেন অ্যাজেরোফিল গ্রানুলস। অ্যাজেরোফিল গ্রানুলস কোথায় থাকে? নিউট্রোফিলে থাকে। প্রাইমারি গ্রানুলস কোথায় থাকে? নিউট্রোফিলে থাকে। নিউট্রোফিলের ভিতরে প্রাইমারি গ্রানুলস থাকে, সেখানে ওরা মাইলোপারঅক্সিডেস এবং ক্লোরাইড মিলে এবং সুপার অক্সাইড ডিসমিউটেজ মিলে
হাইপোক্লোরাইড তৈরি করে, হাইপোক্লোরাইড তৈরি করে ফ্রি রেডিক্যালস তৈরি করে, ফ্রি রেডিক্যাল তৈরি করে ফ্যাগোসাইটিক ভ্যাকুয়াল তৈরি করে তাকে মেরে ফেলে, ঠিক আছে, মেরে ফেলে। তাহলে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশনের দুইটা মেকানিজম আছে, একটা হচ্ছে এনজাইম ভিত্তিক, আরেকটা হচ্ছে যে ফ্রি রেডিক্যালস দিয়ে। এটাকে বলা হয় অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, এটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম, ঠিক আছে, আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। তো এখানে এই মেজর অপশনিন গুলো আমাদের মুখস্থ করতে হবে, 1 2 3 4, ঠিক আছে। এখানে কিন্তু ঝামেলা হয় হচ্ছে এখানে C3b I3b, I মানে ইনঅ্যাক্টিভেটেড, ঠিক আছে, IgG এর জায়গায় IgM দিয়ে দেয়, আর C3b জায়গায় C5 এ দিয়ে দেয়। C5 এ হচ্ছে কেমোট্যাক্সিস, C3b হচ্ছে অপশনিন। আরেকটা হচ্ছে ম্যানন বাইন্ডেড লেকটিন, ম্যানন বাইন্ডেড লেকটিন এর জায়গায় শুধু লেকটিন দিতে পারে, সেটা ট্রু। সিআরপির জায়গায় ESR দিতে পারে, ফলস হবে। ফিব্রিনোজেন ট্রু হবে, ফাইব্রোনেকটিনের জায়গায় শুধু নেকটিন দিতে পারে, সেটাও ট্রু হবে। কথা মাথায় রাখেন, তাহলে সিআরপির জায়গায় ESR দিতে পারে, নেকটিন হতে পারে, লেকটিন হতে পারে, দুইটাই ট্রু হবে। এখন কথা হলো অপশনালাইজেশন ছাড়াও রিকগনিশন হতে পারে, ফ্যাগোসাইটিস হতে পারে, সেটা বিষয় না, পরীক্ষায় আসবে এটা, ঠিক আছে। এরপর হচ্ছে কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন। কিলিং অ্যান্ড ডিগ্রেডেশনের মূল মেকানিজম হচ্ছে একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, একটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগে আপনার সব মুখস্থ করে ফেলতে হবে। অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম 3টা, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম 6টা। এই 9টা জিনিস ঠাড়া মুখস্থ। পরীক্ষা এভাবে আসতে পারে, হোয়াট আর দ্য অক্সিজেন ডিপেন্ডেন্ট মেকানিজম, হোয়াট আর দ্য অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। যেখানে অক্সিজেন আছে সবগুলো হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট, যেখানে অক্সিজেন নাই শুধু এনজাইম বা প্রোটিনের নাম আছে সেগুলো হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম। অক্সিজেন নাই, এনজাইম বা প্রোটিনের নাম দেওয়া আছে, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম, মানে অক্সিজেন ছাড়াই চলতেছে। এখন কথা হলো যে সবচেয়ে শক্তিশালী মেথড কোনটা, অক্সিজেন ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? অ্যান্সার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট। এখন কথা হলো যে অক্সিজেন ডিপেন্ডেন্ট আছে 3 ধরনের, একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলোপারঅক্সাইড হ্যালাইড সিস্টেম, রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট, মাইক্রোবেসাইড আর রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট। তাহলে এই দুইটা হচ্ছে ফ্রি রেডিক্যালস, এখানে ফ্রি রেডিক্যালস আছে, সব জায়গায় অক্সিজেন অক্সিজেন আছে, অক্সিজেন অক্সিজেন আছে। এই 3টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলোপারঅক্সাইড হ্যালাইড সিস্টেম, কারণ এটা হচ্ছে একটা সিস্টেম। 3টা-4টা জিনিস মিলে একটা সিস্টেম ডেভেলপ করে, যারা হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট মাইক্রোজাইলামের সিস্টেম ইন নিউট্রোফিলস। নিউট্রোফিলের সবচেয়ে শক্তিশালী মেকানিজম। যদি শুধু হাইড্রোজেন পারঅক্সাইড বলে পারবে না, শুধু মাইলোপারঅক্সাইড পারবে না, শুধু হাইলাইট পারবে না, 3টে মিলে একটা সিস্টেম ডেভেলপ করে, ঠিক আছে। সিস্টেম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষা যদি আসে নিউট্রোফিল কার মাধ্যমে বেশিরভাগ অর্গানিজম কিল করে, অ্যান্সার কি হবে? হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলোপারঅক্সাইড হ্যালাইট সিস্টেম, ঠিক আছে। এটা হতে পারে। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট মেকানিজমের মধ্যে এখানে 6টা জিনিস আছে, 6টা জিনিসের মধ্যে লাইসোজোম সবচেয়ে স্ট্রং পটেন্ট হচ্ছে লাইসোজাইম। অ্যাসিড হাইড্রোলাইজ পরীক্ষায় আসতে পারে, এসবিএ আরো আছে পরীক্ষায়, কিন্তু রিফেন্সিন, বিপিআই, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন, ক্যাথেপসিন, মেজর বেসিক প্রোটিন, ক্যাটায়নিক প্রোটিন সবই আসে। এর মধ্যে এই যে ক্যাটায়নিক প্রোটিন বা মেজর বেসিক প্রোটিন, এটা আপনি শীটে লিখে রাখেন, এর পাশে সেটা হলো যে ইউসিনোফিল দিয়া, ইউসিনোফিল এটা ইউজ করে, এবং এইটা হচ্ছে মেইনলি কিল করে হচ্ছে হেলমিন্থসকে। আমরা জানি হেলমিন্থসকে কিল করে হচ্ছে ইউসিনোফিল, আমরা জানি। এবং এটা হচ্ছে এই প্রক্রিয়া হচ্ছে, এর নাম হচ্ছে এই যে মেজর বেসিক প্রোটিন বা ক্যাটায়নিক প্রোটিন, পরীক্ষা আসে। তাহলে নিউট্রোফিলের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেম, হ্যালাইট সিস্টেম, হাইড্রোজেন পারঅক্সাইড, মাইলোপারঅক্সাইড হ্যালাইট সিস্টেম। ইউসিনোফিলে আছে হচ্ছে ক্যাটায়নিক প্রোটিন বা মেজর বেসিক প্রোটিন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ। ফেটস অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটা 4টা ফেট আছে, একটা হচ্ছে রেজলিউশন, ফাইব্রোসিস, তারপর হচ্ছে ইয়া হতে পারে ক্রনিক, আর এটা হচ্ছে 4টা ফেট আছে। এই যে কমপ্লিট রেজলিউশন, হিলিং বাই ফাইব্রোসিস, সাপুরেশন, প্রোগ্রেশন, এটা পরীক্ষায় একবার আসছিল সিঙ্গেল টাইম, এটা একটু পড়ে নেবেন। ওকে, এখন আমরা প্রশ্নে আসি। আফটার ফ্যাগোসাইটোসিস মাইক্রো অর্গানিজম আর কিলড বাই, দেখেন কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন, ওরা কিন্তু বলে নাই কোনটা অক্সিজেন ডিপেন্ডেন্ট কোনটা অক্সিজেন ডিপেন্ডেন্ট, তা কিন্তু বলে নাই। হ্যাঁ, এটা কিন্তু শুধু রিকগনিশন বা অ্যাটাচমেন্ট বা ইনগালফমেন্ট এর মধ্যে না, এটা শুধু কিলিং এন্ড ডিগ্রেডেশন। মানে আফটার ফ্যাগোসাইটোসিস মানে ও গিলে ফেলছে,
কিল বাই অ্যান্ড কিল করবে। তাহলে মাইলোপারঅক্সাইড অ্যালোন, দেখেন এটা টেকনিক্যাল প্রশ্ন, শুধু মাইলোপারঅক্সাইড কিন্তু পারে না, একটা সিস্টেমের মাধ্যমে মারে, সুতরাং এটা ফলস। হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই এখানে ইনভলভ, যেহেতু অ্যালোন বলে নাই কিন্তু সিস্টেমের মধ্যে তো আছে, তাহলে এটা ট্রু। লাইসোজাইম ট্রু। কমপ্লিমেন্ট সিস্টেম, দেখেন কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু আসলে কিলিং ডিগ্রেডেশন নাই, ও আছে অপশনাইজেশন আছে, কেমোট্যাক্সিস আছে, তাহলে তো এটা ফলস, কারণ ও তো কিলিং নিয়ে প্রশ্ন করছে। ইমিউনোগ্লোবুলিন, দেখেন ইমিউনোগ্লোবুলিন আইজিজি, এটা কিন্তু অপশনিন, এই যে আইজিজি অপশনিন, আইজিজি, তাহলে এটা এটা হচ্ছে রিকগনিশন অ্যাটাচমেন্ট, কিলিং এর মধ্যে নাই, কিলিং ডিগ্রেডেশনের মধ্যে নাই, সুতরাং এটা ফলস। দেখেন মাইলোপারঅক্সাইড অ্যান্স ফলস, হাইড্রোজেন পারঅক্সাইড ট্রু, লাইসোজাইম ট্রু, কমপ্লিমেন্ট ফলস, ইমিউনোগ্লোবুলিন ফলস। ওকে, এখন আমরা পড়ব কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। তো আমরা একটু ব্রেকে যাই, যে আপনারা এখন শুরু করব কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। 65 নম্বর পৃষ্ঠায় আমরা প্রথমে শীটটা একটু দেখে নিই। প্রথমেই দেখেন 65 পেজ, 65 নম্বর পৃষ্ঠায় প্রথমে প্রপার্টিস অফ কেমিক্যাল মেডিয়েটরস, এটা 2 স্টার দিবেন। এরপরে নিচে সেল ডিরাইভড এন্ড প্লাজমা ডিরাইভড, এখানে শুধু নামগুলো লাগবে। 1 নম্বর ঘর, প্রথম ঘর, বাম দিকের প্রথম ঘরটা মনে রাখলে হবে। পরের পৃষ্ঠাতেও যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে 4 স্টার, 4 স্টার। এরপর হচ্ছে ছবি দেওয়া আছে, দেখেন বাম পাশে লিভার এবং সেল দিয়ে 4 স্টার, ছবিটা 4 স্টার দেন। নিচে আছে ভেসো অ্যাক্টিভ অ্যামাইন, এটা হচ্ছে 4 স্টার। দেখেন ভেসো অ্যাক্টিভ অ্যামাইন বলতে মেইনলি সেরোটোনিন এবং হিস্টামিন বোঝানো হয়। তো এটায় হিস্টামিন সম্পর্কে, হিস্টামিনের সোর্স আছে, হিস্টামিনটা একটু দেখেন। হিস্টামিন ইজ প্রেজেন্ট ইন মাস্ট সেল, বেসোফিল এন্ড প্লাটিলেট, দাগিয়ে নেন। এই তিনটা, এই লাইনটা হচ্ছে 4 স্টার। কোথায় কোথায় পাওয়া যায়? হিস্টামিন, মাস্ট সেল, বেসোফিল এবং প্লাটিলেট। মাস্ট সেল হচ্ছে সবচেয়ে মেজর সোর্স, এটা এসবি এর প্রশ্ন। এরপরে ফাংশন দেওয়া আছে পরের পৃষ্ঠায়, ফাংশন দেওয়া আছে, ফাংশনটা স্টার চিহ্ন দেন, 2 স্টার দেন। এরপরে নিচের লাইনে লেখা আছে ইট ইজ দ্য প্রিন্সিপাল মেডিয়েটর অফ ইমিডিয়েট ফেজ অফ ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। হিস্টামিন আমরা পড়েছিলাম ভেসোডাইলেটেশনের জন্য নোটেবল হিস্টামিন। আবার এন্ডোথেলিয়াল গ্যাপস, এখানেও কিন্তু প্রথমে হিস্টামিন, তারপর হচ্ছে লিউকোট্রাইন সাবস্টেন্স পি লেখা ছিল, ঠিক আছে? তাহলে এটাও লাগবে। এরপরে হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিনটার অপর নাম হচ্ছে, এটা হচ্ছে 5 হাইড্রোক্সিডিক্লোরিন 5-HT। এটা সোর্স হচ্ছে যে প্লাটিলেট এন্টারোক্রোমাফিন সেল, দেখেন দ্বিতীয় লাইনে লেখা আছে ইট ইজ প্রেজেন্ট ইন প্লাটিলেট এন্টারোক্রোমাফিন সেল, ঠিক আছে? এটা হচ্ছে 4 স্টার, সেরোটোনিন 4 স্টার, হিস্টামিন 4 স্টার, ফাংশনটা 4 স্টার। ওকে, এরপরে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস, দেখেন এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এই ছবিটা ইনফিনিটি স্টার, এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছবি থেকে 10-12টা প্রশ্ন হতে পারে, আমরা দেখিয়ে দিব আপনাদের। 10-12টা প্রশ্ন এখান থেকে হতে পারে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ইনফিনিটি স্টার, এবং আমরা বলি যে ইনফ্লামেশন চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট, রিভাইজ দেওয়ার সময় সবার আগে এটা পড়বেন। ওকে, পরের পৃষ্ঠায় দেখেন 2টা ছক আছে, ছোট বড়। বড় ছকটা হচ্ছে ইনফিনিটি স্টার, উপরেরটা দরকার নাই। বড় ছকটা হচ্ছে ইনফিনিটি স্টার। এখানে যে ছকটা আমরা ছবিটা দেখছি আগের পৃষ্ঠায়, সেটারই এক্সপ্লানেশন এখানে গুছিয়ে লেখা হচ্ছে, বিভিন্ন আমাদের বইগুলা ঘেটে 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 ঘেটে। একটা হচ্ছে ফাংশন, এই ফাংশন হচ্ছে ভেসোডাইলেশন আর কজেটিভ অর্গান, কেমিক্যাল মেডিয়েটরস কে কি। এখানে 2 ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায়, ফাংশন দিতে পারে, বলতে পারবে এই ফাংশনটা কে কে দেয়, একই ফাংশন অনেকেই দিচ্ছে। আবার অথবা কেমিক্যাল মেডিয়েটরস দিল, দিয়ে বললো যে এই কেমিক্যাল মেডিয়েটরস কি কি ফাংশন দেয়। 2 রকম প্রশ্ন হতে পারে, আমরা দেখবো একটু পরে। এই পরের পৃষ্ঠায় 69 পেজ, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। এখানে দেখেন ফাংশন আছে, হাই কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন। ওকে, হাই কনসেন্ট্রেশন ভেসোকনস্ট্রিকশন, লো কনসেন্ট্রেশন ভেসোডাইলেটেশন। এর হচ্ছে 3 স্টার।
নিচে একটা ছবি আছে, ছক আছে, এটা লাগবে না। ওকে, এরপর হচ্ছে নাইট্রিক অক্সাইড 4 স্টার। নাইট্রিক অক্সাইড পুরোটাই 4 স্টার। পরের পৃষ্ঠা হচ্ছে সাইটোকাইন্স এবং কেমোকাইন্স। সাইটোকাইন্স এবং কেমোকাইন্স এর মাঝখানের যে ছক আছে দেখেন, ছকটা হচ্ছে 3 স্টার। এখান থেকে মেইনলি পড়তে হবে টিএনএফ এবং ইন্টারলিউকিন 1। দেখেন, টিএনএফ এবং ইন্টারলিউকিন 1, সোর্স দরকার নাই। টিএনএফ সম্পর্কে প্রিন্সিপাল ফাংশন হচ্ছে দেখেন, stimulate expression of endothelial adhesion molecule and secretion of other cytokine systemic effects. Interleukin 1 হচ্ছে similar to TNF, greater role in fever। তার greater role in fever টা ডাক দেন, এটা লাগবে। জ্বর TNF ইন্টারলিউকিন 1 দুইজনই জ্বর করে, তবে greater role কার? ইন্টারলিউকিন 1। যদি এসবি আসে ইন্টারলিউকিন 1 দিতে হবে। ওকে, ইন্টারলিউকিন 6 দেখেন, systemic effects, acute phase reactions বা acute phase response, গোলা রাখতেন। এরপর পরের পৃষ্ঠায় সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, এটা হচ্ছে 4 স্টার। মেইনলি এখানে দেখেন 1 থেকে 8 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 7 8। মেইনলি 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা গোল্লা দেখবেন, হিমোডাইনামিক চেঞ্জ। এখানে দেখেন, আমরা পড়বো একটু পরে। পরের পৃষ্ঠায় দুইটা ছবি আছে, উপরের ছবিটা 2 স্টার, নিচের ছবিটা 4 স্টার। উপরের ছবিটা 2 স্টার, নিচের ছবিটা 4 স্টার। এরপর 73 অ্যাকুট ফেজ প্রোটিনস। অ্যাকুট ফেজ প্রোটিনস এর পাশে লেখা আছে রিডিং। নিচে অ্যাকুট ফেজ প্রোটিনস আর দিয়ে 13টা কথা আছে, 13টা হচ্ছে ইনফিনিটি স্টার। এর নিচে দুইটা পার্থক্য আছে, সিআরপি 2 স্টার। মেডিসিনের জন্য এটা ইম্পর্টেন্ট, সবার জন্য দরকার নাই। ওকে, এখন আমাদের দাগানো মোটামুটি শেষ, আমরা এখন ডিসকাশনে চলে যাব। আমাদের যে সময় কেমিক্যাল মেটেরিয়ালস গুলো আমরা মেইনলি মানে দুই ধরনের। একটা হচ্ছে দেখেন এখানে লিভার সোর্স, মেইনলি হচ্ছে প্লাজমা সোর্স এন্ড সেলুলার সোর্স। ওকে, সেল থেকেও আসতে পারে, প্লাজমা থেকেও আসতে পারে। প্লাজমা থেকে মেইন কোথায় পায়? প্লাজমা হচ্ছে লিভার থেকে পায়। ওকে, তো এখানে এখন সেল থেকে যেগুলো আসে, একটা হচ্ছে নতুন করে তৈরি হতে পারে, ইনফ্লামেশন যখন তো শুরু হয় তখন তৈরি হয়। আর একটা হচ্ছে আগে থেকেই তৈরি হয়ে থাকে, এদেরকে বলা প্রি ফর্ম মেডিয়েটরস। নতুন করে যেগুলো তৈরি হয় এদেরকে বলা নিউলি সিনথেসাইজড কেমিক্যাল মেডিয়েটরস, অল আর সেলুলার। আর প্লাজমা ডেরাইভড বা লিভার ডেরাইভড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কমপ্লিমেন্ট আর ফ্যাক্টর 12 বা হেসম্যান ফ্যাক্টর। ওকে, প্রিফর্ম মেডিয়েটরস হচ্ছে মেইনলি 3টা, হিস্টামিন, সেরোটোনিন, লাইসোসোমাল এনজাইমস। হিস্টামিন মুখস্থ করতে পরীক্ষায় আসছিল, হোয়াট আর দ্য প্রিফর্ম মেডিয়েটরস অফ অ্যাকুট ইনফ্লামেশন? হিস্টামিন, সেরোটোনিন, লাইসোসোমাল এনজাইমস। আর নিউলি সিনথেসাইজড হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরস, অ্যাক্টিভেট অক্সিজেন স্পেসিস, মানে হচ্ছে ফ্রি রেডিক্যালস, নাইট্রিক অক্সাইড, সাইটোকাইন্স, বিভিন্ন ধরনের সাইটোকাইন্স আছে, ইন্টারলিউকিন 1, টিএনএফ, ইন্টারলিউকিন 6। মেইনলি তিনটা, আরো অনেকগুলো আছে, ওই যে ছক আছে, অ্যাকুট ইনফ্লামেশন কিছু, ক্রনিক ইনফ্লামেশন কিছু। তাহলে আমাদের এটা হচ্ছে মূল চার্ট আমাদের কেমিক্যাল মেডিয়েটরস গুলো। ওকে, তো এর মধ্যে সবগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি। তো এখানে যেটা প্লাজমা কমপ্লিমেন্ট নিয়ে এখানে যে মূল পড়াটা হচ্ছে আমাদের প্যাথোলজিতে না, কমপ্লিমেন্ট মেইনলি আমরা পড়বো মাইক্রোবায়োলজিতে। ওখানে কমপ্লিমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্টের টাইপস, পাথওয়ে, ক্রাইটেরিয়া, মেকানিজম, কিভাবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হচ্ছে, প্রত্যেকটা কমপ্লিমেন্টের ফাংশন C1 থেকে C5 7 8 9 পর্যন্ত প্রত্যেকটা কেমিক্যাল কমপ্লিমেন্টের ফাংশন আছে। ইভেন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার পুরো চ্যাপ্টার আছে, এটা মাইক্রোবায়োলজিতে আমরা ডিটেইলস পড়বো। শুধু এখানে আমরা শুধু মাথায় রাখতে হবে C3b আর IC3b হচ্ছে অপসনিন, আর C5 এ হচ্ছে আমাদের কেমোট্যাক্সিস। এগুলো হচ্ছে ভেসোডাইলেটেশন করে। তাহলে কমপ্লিমেন্টটা আমাদের ওখানে পড়বো। এরপর হচ্ছে ফ্যাক্টর 12, হেসব্যান্ড ফ্যাক্টর, কাইনেন সিস্টেম, কোয়াগুলেশন, ফিব্রিনোলাইসিস সিস্টেম। এটা আমাদের এখানকার পড়া না, এটা হচ্ছে আমরা ব্লাড ফিজিওলজিতে বা হেমাটোলজিতে পড়বো। ব্লাড ফিজিওলজিতে কিছু পড়বো, মেইনলি ব্লাড ফিজিওলজিতে আমরা পড়বো।
এরপর হচ্ছে প্রিফার মেডিয়েটর হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইমস। হিস্টামিন এবং সেরোটোনিন আমরা পড়ে ফেলছি, শীটে যতটুকু আমরা দাগাই দিচ্ছি অতটুকুই, এর বেশি কিছু নাই। লাইসোজোমাল এনজাইমস আমরা পড়েছি, অ্যাসিড হাইড্রোলেস, আর কিছু আমাদের দরকার নাই। এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা পড়বো, লিগোট্রাইন্স পড়বো, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর আমরা পড়েছি, হাই কনসেন্ট্রেশনে ভেসোকনস্ট্রিকশন, লো কনসেন্ট্রেশনে ভেসোডাইলেশন করে, আর কিছু দরকার নাই। অ্যাক্টিভেটেড অক্সিজেন স্পেসিস মানে ফ্রি রেডিক্যালস, এটা আমরা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশনে আমাদের একটা চ্যাপ্টারের মধ্যে বিস্তারিত কথা বলা আছে, নাম কি, কোন কোন এনজাইম লাগে, তারপরে হচ্ছে নিউট্রালাইজ করে কে কে, আমরা ডিটেলস আমরা পড়ছি। নাইট্রিক অক্সাইড আমরা পড়বো, সাইটোকাইনে আমরা কিছুটা পড়েছি, ওই যে টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, যে ছকগুলো দেখলাম, ইন্টারলিউকিন 1 এর গ্রেটার রোল ইন ফিভার, কিছু আমরা পড়েছি, আর বাদ বাকি পড়বো। তাতে আমাদের এখানে, তাহলে আমাদের এদিক পড়া শেষ, এটা পড়া শেষ, এখান থেকে আমাদের প্লাটিলেট অ্যাক্টিভেটিং শেষ, অক্সিজেন অ্যাক্টিভেশন দরকার নাই, আমরা পড়বো মেনলি প্রোস্টাগ্ল্যান্ডিন, লিগোট্রাইন্স, নাইট্রিক অক্সাইড, আর সাইটোকাইনে কিছু আমরা পড়বো, এর মধ্যে নন স্পেসিফিক, মেইনলি সাইটোকাইন থেকে মেইনলি টিএনএফ, ইন্টারলিউকিন 1টাই আসে। ঠিক আছে, তাহলে আমাদের পুরো ছকটা কিন্তু আমাদের গুছায় আসছে, শুধু এই দুইটা জিনিস আমাদের পড়লেই কেমিক্যাল মেডিয়েটরস অফ অ্যাকুট ইনফ্লামেশন শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে মেইনলি আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিগোট্রাইন্স তৈরির মূল ফর্মুলা। এই জায়গাটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। তো এখানে এই যে লিগোট্রাইন্স এবং প্রোস্টাগ্ল্যান্ডিনটা মেইনলি আসে হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে, সেই কারণে এদেরকে বলা হয় অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস। তো অ্যারাকিডোনিক অ্যাসিড আসে কোথা থেকে? অ্যারাকিডোনিক আসে হচ্ছে মেইনলি সেল মেমব্রেন ফসফোলিপিড থেকে। ফসফোলাইপেজ নামে একটা এনজাইম আছে, 3 ধরনের ফসফোলাইপেজ এনজাইম, ফসফোলাইপেজ A1, A2, ফসফোলাইপেজ B, অনেক আছে। এর মধ্যে স্পেসিফিক হচ্ছে ফসফোলাইপেজ A2 ফসফোলাইপেজ A2 এনজাইমের মাধ্যমে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় সেল মেমব্রেন ফসফোলিপিড থেকে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড তখন 2 ধরনের পাথওয়েতে চলে যায়, 2 ধরনের এনজাইম 2টা পাথওয়েতে নিয়ে যায়, একটা হচ্ছে লাইপোঅক্সিজেনেস, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস। মূল এনজাইম লাইপোঅক্সিজেনেস পাথওয়ে আর সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, 2 দিকে যে কোনো একদিকে চলে যাবে, কিছু এই দিকে চলে যাবে, কিছু এই দিকে চলে যাবে। তো লাইপোঅক্সিজেনেস এনজাইম আমরা 2 ধরনের, একটা হচ্ছে 5 লাইপোঅক্সিজেনেস, একটা 12 লাইপোঅক্সিজেনেস। আদা লাইপোঅক্সিজেনেস আছে, সেটা বাদ, এর আমাদের দরকার নাই। তো 5 লাইপোঅক্সিজেনেস দিয়ে প্রথমে আসে 5-HPET, 5-HTEP থেকে প্রথমে আসে লিগোট্রাইন্স A4 থেকে আসে B4, আর C4D4E4 কিন্তু B4 থেকে আসে না, C4D4E4টাও A4 থেকে আসে। তাহলে মাদার লিগোট্রাইন্স হচ্ছে A4, কিন্তু এটাও নিজের ফর্মে থাকে না, A4টাই কখনো B4 হয়ে যায়, কখনো C4D4E4 হয়ে যায়। তো লিগোট্রাইন্স B4 এর মূল ফাংশন হচ্ছে কেমোট্যাক্সিস পড়াশোনা আমরা বলেছিলাম LTB4, লিগোট্রাইন্স B4, মনে আছে কিনা? তো মূল ফাংশন হচ্ছে দেখেন কেমোট্যাক্সিস, এখানে নিউট্রোফিলের ছবি দেওয়া আছে, কেমোট্যাক্সিস। আর C4D4E4 এগুলো একসাথে ফাংশন দেয়, একা ফাংশন দেয় না, একই ফাংশন দেয়। একটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। দেখেন এখানে একটা টার্মিনাল ব্রঙ্কাসের ছবি আছে। অ্যাজমা রোগীর ক্ষেত্রে এটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম করে এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায়। দেখেন এখানে একটা ব্লাড ভেসেলের ছবি দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমাদের ব্লাড ভেসেলে ফ্লুইড বেড়ে যাচ্ছে, ইডিমা হচ্ছে। তো ফাংশন কয়টা পেলাম আমরা? C4D4E4 এর ব্রঙ্কোস্পাজম, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। এই C4D4E4 এর আরেকটা ফাংশন আছে, আমরা যখন ভাস্কুলার ভেসোডাইলেশন পড়ছিলাম, ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন নামে একটা কথা আছে। ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন, সেখানে উল্লেখ ছিল থ্রম্বোক্সিন A2, C4D4E4, প্রথম দিকে আলোচনা করেছিলাম। তাহলে C4D4E4 এর আরেকটা ফাংশন আমরা পেলাম, সেটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। 3টা ফাংশন পেলাম, ভেসোকনস্ট্রিকশন, ব্রঙ্কোস্পাজম, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। ওকে, এরপরে হচ্ছে আমরা আসি হচ্ছে 12 লাইপোঅক্সিজেনেস হচ্ছে লাইপোঅক্সিজেনেস A4 B4। এই লাইপোঅক্সিজেনেস A4 B4 এর কাজ হচ্ছে নিউট্রোফিলকে ইনহিবিট করা, নিউট্রোফিল ইনহিবিট করে সেই ইনফ্লামেশনকে বন্ধ করে দেয়। ওকে, আমরা একটু পরে আসতেছি এটার আলোচনায়।
তার আগে আমরা একটু দেখে নিই এদিকে সাইক্লোঅক্সিজেনেসটা দেখে নিই। সাইক্লোঅক্সিজেনেস হচ্ছে দুই ধরনের, একটা সাইক্লোঅক্সিজেন, আরেকটা হচ্ছে কক্স। সাইক্লোঅক্সিজেনেস সংক্ষেপ হচ্ছে কক্স। কক্স দুই ধরনের, কক্স 1, কক্স 2। তো 1, 2 আমরা বাদ দেই, মেইনলি আমরা কক্স নিয়ে কথা বলি। তো কক্স এনজাইমের মাধ্যমে প্রথমে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 তৈরি হয়, তারপর H2 তৈরি হয়, H2 থেকে I2 তৈরি হয়, এই H2 থেকে থ্রম্বোক্সান A2 তৈরি হয়, এই H2 থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 E2 তৈরি হয়। দেখেন এটা সিকোয়েন্সটা বুঝেন। H2 হচ্ছে মাদার, মাদার থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 তৈরি হয়, থ্রম্বোক্সান A2 তৈরি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 হয়। D2 E2 একই ফাংশন, সেগুলো একসাথে আনা হয়েছে। তাহলে প্রোস্টাসাইক্লিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটার ফাংশন হচ্ছে, দেখেন এখানে ছবি দেওয়া আছে, একটা ব্লাড ভেসেলসকে সে বড় করে দিচ্ছে, ব্লাড ভেসেল ভেসোডাইলেশন। আর এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে প্লাটিলেট। তাহলে প্লাটিলেট, তিনটা প্লাটিলেট সে দূরে দূরে সরাই ফেলছে। তাহলে ইনহিবিট প্লাটিলেট অ্যাগ্রিগেশন, প্লাটিলেটকে একসাথে আসতে দেয় না। তাহলে এটা কিন্তু আমাদের হার্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। করোনারি আর্টারিতে এই প্রোস্টাসাইক্লিন থাকে। তাহলে প্রোস্টাসাইক্লিন থেকে কি করে, করোনারি ভেসোডাইলেশন করে এবং প্লাটিলেট গুলোকে একসাথে হতে দেয় না। তাহলে কি হয়, অ্যাথারোস্ক্লেরোসিস হয় না, থ্রম্বাস ফর্মেশন হয় না। আমাদের হিউম্যান বডিতে প্রোস্টাসাইক্লিন খুবই ভালো ভূমিকা পালন করে। তার মানে কি, তাহলে এটা কিন্তু নর্মাল ইনফ্লামেশন প্রসেসের সাথে খুব বেশি রিলেটেড না। ঠিক আছে, নর্মাল ইনফ্লামেশন প্রসেসের সাথে রিলেটেড না, কিন্তু ইনফ্লামেশনের সময় এটাও বেড়ে যায়। নর্মাল হিউম্যান বডিতে থাকে, আবার ইনফ্লামেশন প্রসেসে এটা আরো বেড়ে যায়। কারণ ইনফ্লামেশন প্রসেসে ভাস্কুলার যদি লিকেজ হচ্ছে, ভেসেল কনস্ট্রিকশন হচ্ছে, সেটা কাউন্টার করার জন্য সেই কাজটা করে। আর থ্রম্বোক্সান A2 কাজ কি, থ্রম্বোক্সান A2 দেখেন এই ছোট্ট ব্লাড ভেসেলসটাকে সে আরো কনস্ট্রিকশন করছে, আরো ভিতরে ছোট করে ফেলছে এবং এই প্লাটিলেট গুলো একসাথে গুছিয়ে ফেলছে। তাহলে প্লাটিলেটকে অ্যাগ্রিগেট করছে, ভেসোকনস্ট্রিকশন করছে। তাহলে কজেস ভেসোকনস্ট্রিকশন, প্রমোটস প্লাটিলেট অ্যাগ্রিগেশন। ওই যে ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন আমরা দেখেছিলাম, ভেসোকনস্ট্রিকশন। আর প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 কি করছে দেখেন, এই দেখেন ভেসেলকে ডাইলেট করতেছে, আবার ভাস্কুলার পারমিটিভিটি বাড়াচ্ছে। তো দুইটা ফাংশন, ভেসোডাইলেশন, ভাস্কুলার পারমিটিভিটি। আরেকটা হচ্ছে কেমোট্যাক্সিস করে প্রোস্টাগ্ল্যান্ডিন D2। ওই যে আমরা ইসিনোফিল কেমোট্যাক্সিস পড়ার সময় আমরা বলেছিলাম, ইসিনোফিলে প্রোস্টাগ্ল্যান্ডিন D2 দেখাছিলাম, বলেছিলাম এটা মনে রাখেন, এটা আমাদের লাগবে পারে। তাহলে আমাদের সবকিছু কোঅর্ডিনেশন করে পড়তে হবে। তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল। তাহলে আমাদের থ্রম্বোক্সান A2 আমাদের হার্টের জন্য খারাপ, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 আমাদের হার্টের জন্য ভালো। এখন এই যে 12 লাইপোক্সিজেনেসটা কি করছে দেখেন, 12 লাইপোক্সিজেনেসটা যেটা করছে সেটা হচ্ছে আমাদের এই ইনফ্লামেশনটা হয়ে গেল, আমাদের ডিজিজ এলিমিনেট হয়ে গেল, আমাদের কিলিং ডিগ্রেডেশন হয়ে গেল, কেমিক্যাল মেডিয়েশন দরকার নাই, নিউট্রোফিলকে আর দরকার নাই। তখন আমাদের হিউম্যান বডি এই 12 লাইপোক্সিজেনেসকে অ্যাক্টিভেট করবে, করে সে কি করবে, লাইপোক্সিজেনেস A4 এবং B4 তৈরি করবে। এই লাইপোক্সিজেনেস A4 এবং B4 নিউট্রোফিলকে ইনহিবিট করবে সে, আর ব্লাড ভেসেল এন্ডোথেলিয়ামকে, মানে ওই যে অ্যাডহেশন করে না আমাদের, রোলিং মার্জিনেশন অ্যাডহেশন, রোলিং অ্যাডহেশন, ওই অ্যাডহেশন হতে দিবে না। অ্যাডহেশন না হওয়ার কারণে সে ডায়াবেটিস হবে না, কেমোট্যাক্সিস হবে না, কিলিং ডিগ্রেডেশন হবে না, ফ্যাগোসাইটোসিস হবে না, সব বন্ধ হয়ে যাবে। তাহলে পুরো ইনফ্লামেশনকে সে নিয়ন্ত্রণ করে ফেলবে। তাহলে আমাদের এই পাথওয়ের মাধ্যমে হিউম্যান বডি তার অ্যাকুট ইনফ্লামেশনকে কন্ট্রোল করে ফেললো। তাহলে আমরা বলেছিলাম 5R ক্লাসের শুরুতে, রিকগনিশন, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট, তারপর হচ্ছে রেগুলেশন, রিপেয়ার, যে 5R পড়েছিলাম, 5R। তাহলে সেই রেগুলেশন, এই রেগুলেশনের মাধ্যমে তাহলে অ্যাকুট ইনফ্লামেশন রেগুলেট করে কে, পরীক্ষায় আসলে হবে 12 লাইপোক্সিজেনেসের মাধ্যমে, লাইপোক্সিজেনেস A4 B4। তাহলে এখানে প্রশ্ন কয়টা, এখানে প্রশ্ন হচ্ছে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন I2 একটা প্রশ্ন, থ্রম্বোক্সান A2 একটা প্রশ্ন, প্রোস্টাগ্ল্যান্ডিন D2 E2 একটা প্রশ্ন, লিউকোট্রাইয়েন্স B4 একটা প্রশ্ন, C4 D4 E4 একটা প্রশ্ন, লাইপোক্সিজেনেস A4 B4 একটা প্রশ্ন। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা প্রশ্ন আমরা দেখাই দিলাম। আরো 5-7টা প্রশ্ন আমরা দেখাচ্ছি। যেমন পরীক্ষা আসতে পারে এই যে এইখান থেকে যে এনজাইম, কোন এনজাইম থেকে কি তৈরি হচ্ছে, এখানে একটা এনজাইম আছে, এখানে একটা এনজাইম আছে, এখানে একটা এনজাইম আছে, এখানে একটা এনজাইম আছে। 4টা প্রশ্ন।
তো 6 আর 4 10টা প্রশ্ন হয়ে গেল। এখন দেখেন আরো কিছু প্রশ্ন আমি দেখাই দেই। ইনহিবিটর, এই যে লাল দাগ দিয়ে লেখা আছে ইনহিবিটর, 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 ঠিক আছে। এখানে যদি স্টেরয়েড মেরে দেয় তাহলে ফসফোলাইপেজ I2 ইনহিবিট হয়ে যাবে, পুরো ইনফ্লামেশন বন্ধ। দেখুন এখন যে কোনো ইনফ্লামেশন কন্ডিশনে কিন্তু স্টেরয়েড দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয় তাহলে পুরো প্রসেসটা বন্ধ হয়ে যাবে। আর আমি যদি কক্সকে বন্ধ করতে চাই তাহলে আমাদের কক্স1 কক্স2 কে বন্ধ করতে অ্যাসপিরিন, এন্ডোমেটাসিন, আরো লিখে নেন NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেমন অ্যাপ্রোক্সেন, তারপরে হচ্ছে রোলাক, কিটোলাক, ডাইক্লোফেন, যা যা আছে সবগুলো হচ্ছে এগুলো বন্ধ করে দিবে। তাহলে পেইন এই যে এখানে থেকে আমাদের সবকিছু বন্ধ হয়ে গেল। তাহলে পরীক্ষায় আসতে পারে সাইক্লোহেক্সিস ইনহিবিটর স্যার, কক্স1 কক্স2 ইনহিবিটর আর 5-লাইপোক্সিজেনেস ইনহিবিটর কি আমি জানি না, তবে এই যে লিউকোট্রান্স রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা হচ্ছে আমাদের মন্টেলুকাস্ট, মন্টেলুকাস্ট, মন্টেলুকাস্ট পরীক্ষায় আসতে পারে। এগুলো সব রবিনসে আছে, রবিনস থেকে আমি নিছি। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, প্র্যাকটিক্যাল লাইফে আমাদের লাগবে। দেখেন এখানে কক্স1 কক্স2, কক্স1 এবং কক্স2, আমাদের বডিতে কক্স1 এবং কক্স2 এর মধ্যে একটু সমস্যা আছে। যেমন কক্স1 শুধু ইনফ্লামেশনের সাথে রিলেটেড না, নর্মাল বডিতেও কক্স1 থাকে এবং সেই কক্স1 গুলো কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, কিছু কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এগুলো তৈরি করে। এগুলো নর্মালি আমাদের বডির বিভিন্ন জায়গায় কাজে লাগে, যেমন জিআইটিতে গ্যাস্ট্রিক সাইটোপ্রোটেকশন দেয়, কিডনিতে রেনাল ভেসোডাইলেটেশন করে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল বা হোমিওস্ট্যাটিক ফাংশন, হোমিওস্ট্যাটিক। তাহলে কক্স1 এর আবার ইনফ্লামেশন যখন হয় তখনও কক্স1 অনেক বেশি তৈরি হয়, তখনও এই সমস্ত মানে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। তাহলে আমাদের কক্স1 এর হোমিওস্ট্যাটিক ফাংশন আছে, ইনফ্লামেটরি ফাংশন আছে, কিন্তু কক্স2 কোনো হোমিওস্ট্যাটিক ফাংশন নাই, শুধু মানে শুধু হচ্ছে আমাদের আছে, ইনফ্লামেটরি ফাংশন আছে। তাহলে পরীক্ষায় আসতে পারে হুইচ এনজাইম হচ্ছে শুধু মানে হোমিওস্ট্যাটিক ফাংশন আছে। মেইন ফাংশন হোমিওস্ট্যাটিক ফাংশন হচ্ছে কি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক সাইটোপ্রোটেকশন, আর হচ্ছে রেনাল অ্যাসিড ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, রেনাল আর্টারিতে ওই যে ভেসোডাইলেশন করে। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 টা আমি শিওর না, প্রোস্টাগ্ল্যান্ডিন I2 টা আমি শিওর না, শুধু জিআইটি আর হচ্ছে রেনাল সিস্টেম, রেনাল রেনাল ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সে হেল্প করে। ঠিক আছে, এখন যদি আমি একটা রোগীকে যদি আমি এমন একটা ওষুধ দেই যে কক্স1 কক্স2 দুটোই বন্ধ করে দিবে, তাহলে হোমিওস্ট্যাটিক ফাংশনটা লস হবে। সেই জন্য বিজ্ঞানী এবং এই জন্য এবং হচ্ছে যে আমাদের কিন্তু তখন ওই যে যেমন আমরা তখন ব্যথার ওষুধের সাথে কি খাই, গ্যাসের ওষুধ খাই জিআইডি প্রোডাকশন থেকে। আবার বেশি বেশি ব্যথার ওষুধ খেলে NSAID খেলে কিডনি নষ্ট হয়। কিভাবে? ওই যে রেনাল ভেসোডাইলেশনটা নষ্ট হবে, হোমিওস্ট্যাটিক ফাংশন নষ্ট হবে, AKI হবে। সেইটা মানে প্রোটেকশন দেওয়ার জন্য, এটাকে সার্ভাইভ করার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো সেটা হচ্ছে সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, যারা কক্স1 কে কিছু করবে না, শুধু কক্স2 ইনহিবিট করবে। এখন সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর কোনগুলো? এগুলো হচ্ছে ভালডেকক্সিব, রোফেকক্সিব, ইটোরিকক্সিব, এগুলো হচ্ছে যেমন ইটোরিক্স, এগুলো টোরি, এগুলো হচ্ছে সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর। আর নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর হচ্ছে অন্যান্যগুলা, অ্যাপ্রোক্সেন, কিটোলাক, ডাইক্লোফেন, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন, এগুলো। তো ওইগুলো হওয়ার কারণে যেটা হলো যে তাহলে আমাদের জিআইটি সেভ হলো, কিডনি সেভ হলো। পরবর্তীতে দেখা গেল যে স্টাডি করে দেখা গেল যে এই ওষুধটা যেহেতু বিজ্ঞানী আবিষ্কার করছেন, এটার অনেকদিন ট্রায়াল চললো। পরবর্তীতে একটা উইক সিলেক্টিভ কক্স ইনহিবিটর একটা প্রবলেম দেখা দিছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে এই সিলেক্টিভ কক্স ইনহিবিটর প্রবলেম হচ্ছে তারা প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কে বন্ধ করে দেয়, কিন্তু থ্রম্বোক্সান A2 কে বন্ধ করতে দেয় না, বন্ধ করতে পারে না। তাহলে দেখেন সমস্যাটা কি, আমার প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বন্ধ হয়ে গেছে, থ্রম্বোক্সান A2 বন্ধ হয়নি।
তাহলে এই জায়গায় একটা ভয়ঙ্কর ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল ভয়ঙ্কর ভাবে। এটা এটাকে ব্যালেন্স করতো, এটা এটাকে ব্যালেন্স করতো। তাহলে এই ব্যক্তিটা যারা সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর খায় তাদের থ্রম্বোক্সিন A2 বাড়ছে, তার মানে কি ভেসোকনস্ট্রিকশন বাড়ছে, প্লেটলেট অ্যাক্টিভেশন, প্লেটলেট অ্যাগ্রিগেট হয়েছে, কিন্তু ভেসোডাইলেশন হচ্ছে না, প্লেটলেটকে ইনহিবিট করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন I2 নাই। তাহলে যে ব্যক্তিটা এল্ডারলি পেশেন্ট বা তার এমআই এর চান্স বেশি, সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে এটা কোনোভাবে ইউজ করা যাবে না। এটা হচ্ছে ডেভিডসনের কথা না, আমি যা বললাম সবকিছু রবিন্সের কথা। তো এটা আমাদের পরীক্ষায় কখনো আসে নাই, জাস্ট প্র্যাকটিসের জন্য বললাম, পরীক্ষায় যদি কোনোদিন আসে কোনোভাবে যাতে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, তো এখানেও আরো একটা প্রশ্ন থেকে গেল, আমাদের পরীক্ষায় আসলো। তো এই ছকটা থেকে আমাদের অনেক পড়া আছে এবং পুরো বোঝার জিনিস হচ্ছে এই জায়গায়। এরপরে যে ছকটা আমরা দেখছি এইটা অত লাগবে না, প্রিন্সিপাল সোর্স লাগবে না, মেইনলি আমাদের মনে রাখতে হবে লিউকোসাইট, 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 লিউকোসাইট। অ্যাকশন তো আমরা দেখলাম, এটা হচ্ছে গুছায় আনা হয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 সাতটা জিনিস আছে, সাতটা জিনিস আমাদের মেইনলি লাগবে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিভার এবং পেইন, পরীক্ষায় অসংখ্যবার আসে ফিভার এবং পেইন। তাহলে ফিভার কে কে করে? টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকাইনিন। এখন পরীক্ষা যদি আসে ফিভারের এসবিএ যদি আসে তাহলে কি হবে? টিএনএফ হবে না ইন্টারলিউকিন 1 হবে? এখানে কিন্তু সবার উপরে টিএনএফ আছে, সেটা টিএনএফ হওয়ার কথা, কিন্তু আমি একটা চার্টে দেখাইছিলাম টিএনএফ আর ইন্টারলিউকিন 1 এর ক্ষেত্রে গ্রেটার রোল ইন ফিভার ইন্টারলিউকিন 1 এ লেখা আছে। ইন্টারলিউকিন 1 আপনাদের আমি একটু আগে বলছি, তাহলে গ্রেটার রোল ইন ফিভার হচ্ছে ইন্টারলিউকিন 1, ঠিক আছে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন এখানে লেখা আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে কোনটা? প্রোস্টাগ্ল্যান্ডিন অনেকগুলো, স্পেসিফিক হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, ঠিক আছে। এটার এই জ্বরের যে মূল মেকানিজম সেটা হলো যে পরীক্ষায় স্পেসিফিকলি আসলে যদি এসবি আসে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন? প্রোস্টাগ্ল্যান্ডিন E2 লিখবে। এখানে মূল মেকানিজম, জ্বরটা আমাদের শরীরে কেন আসে? জ্বর আসে হচ্ছে যে আমাদের শরীরে যখন অর্গানিজম যায়, ওই যে লাইপোপলিস্যাকারাইড এলপিএস, এগুলোকে এটা হচ্ছে এদের স্টিমুলেশনের কারণে এই যে নিউট্রোফিল অ্যাক্টিভ হয়, নিউট্রোফিল লিউকোসাইট অ্যাক্টিভ হয়, হয়ে টিএনএফ, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 8 এরা কি করে? তৈরি করে। এই টিএনএফ এরা হচ্ছে এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 বেশি বেশি তৈরি করে, বেশি বেশি তৈরি করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 যেটা করা হলে আমাদের ব্রেনের যে থার্মোরেগুলেশন সেন্টার হাইপোথ্যালামাসে আছে, থার্মোরেগুলেশন সেন্টার সেটাকে ডিসরেগুলেট করে। ডিসরেগুলেট করার কারণে আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 কে বলা হয় পাইরোজেন, এন্ডোজেনাস পাইরোজেন, আর এলপিএস লাইপোপলিস্যাকারাইডকে বলা হয় এক্সোজেনাস পাইরোজেন। পরীক্ষায় যদি কখনো আসে আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে। আর কোন সাইটোকাইনের গ্রেটার রোল, সেটা হচ্ছে ইন্টারলিউকিন 1। ব্রাডিকাইনিন হচ্ছে সাইটোকাইন ইনডিউসড ফিভার, অনেক সময় করে আর কি। পেইনের ক্ষেত্রে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকাইনিন, ডিক্রিজ পিএইচ, ইনক্রিজ মানে পটাশিয়াম, ইনক্রিজ টিস্যু টেনশন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন। তাহলে দেখেন এখানে পটাশিয়াম মানে হাইপারক্যালিমিয়া দিতে পারে, ডিক্রিজ পিএইচ মানে অ্যাসিডোসিস দিতে পারে, ইনক্রিজ টিস্যু টেনশনে যে ইডিমা দিতে পারে। টিস্যু টেনশন বাড়লে কি হয়? আমাদের স্কিনে যে পেইন রিসেপ্টর থাকে, ফ্রি নার্ভ এন্ডিংস পেইন রিসেপ্টর থাকে, সেগুলোকে স্টিমুলেট করে, পেইন করে। ওকে, তাহলে টিস্যু ড্যামেজটা তো আমরা দেখলাম কে কে করে, টিস্যু ড্যামেজ কে করে। আর ভেসোডাইলেশন কে কে করে? ভেসোডাইলেশন করে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, নাইট্রিক অক্সাইড, হিস্টামিন, C5-H3O, হিস্টামিন, ব্রাডিকাইনিন। ভেসোকনস্ট্রিকশন করে লিউকোট্রাইন C4, D4, E4, থ্রম্বোক্সিন A2, সেরোটোনিন, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর লো কনসেন্ট্রেশনে ভেসোডাইলেশন করে, হাই কনসেন্ট্রেশনে ভেসোকনস্ট্রিকশন করে, আমরা একটু আগে দেখেছি। ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি কে কে করে? দেখেন, তাহলে ভেসোঅ্যাক্টিভ অ্যামাইন, হিস্টামিন, সেরোটোনিন এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কোরিলেটেড। এটাকে আমাকে একটু বিন্যাস করে পড়তে হবে। যেমন দেখেন এখানে C5A3A, তাহলে যারা ভেসোডাইলেশন করছে তাদের একটা অংশ ভেসো ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াচ্ছে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন। দেখেন C5A ব্রাডিকাইনিন ভেসোডাইলেশন করে, এখানে ভেসোডাইলেশন করে। তারপরে হচ্ছে যে হিস্টামিন, ভেসোঅ্যাক্টিভ অ্যামাইন, হিস্টামিন, সেরোটোনিন, দেখেন প্রোস্টাসাইক্লিন।
আবার সেরোটোনিনটা দেখেন ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে, এখানে ভাস্কুলার পারমিটিভিটি বাড়াচ্ছে। আবার প্লেটলেট অ্যাক্টিভেটর ফ্যাক্টর ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে, ভাস্কুলার পারমিটিভিটি বাড়াচ্ছে। দেখেন প্রোস্টাসাইক্লিন ভ্যাসোকনস্ট্রিকশন করছে, ভাস্কুলার পারমিটিভিটি বাড়াচ্ছে। দেখেন এখানে এই জিনিসগুলা। কিন্তু ব্রাডিকাইনিন, দেখেন ব্রাডিকাইনিন কিন্তু এই ভ্যাসোডাইলেশন করছে, ভাস্কুলার পারমিটিভিটি বাড়াচ্ছে, ব্রাডিকাইনিন ফিভার করতেছে, ঠিক আছে। আবার সেরোটোনিন পেইন করতেছে, সেরোটোনিন হচ্ছে আমাদের এখানে ভ্যাসোঅ্যাক্টিভ অ্যামাইন, ভাস্কুলার পারমিটিভিটি বাড়াচ্ছে, সেরোটোনিন আমার ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে। দেখেন একটার সাথে একটা কিন্তু অ্যামালগাম। তো পরীক্ষায় কিন্তু আপনার ফাংশন দিতে পারে ভ্যাসোডাইলেশন কে কে করে, আবার বলতে পারে হিস্টামিনের ফাংশন কি, লিগোট্রাইন C4D4 এর ফাংশন কি, বলতে পারে ভাস্কুলার পারমিটিভিটি কে কে বাড়ায়, আবার বলতে পারবে যে আপনার ওই ব্রাডিকাইনিনের ফাংশন কি, ঠিক আছে। আবার বলতে পারে C5 এর ফাংশন কি, আবার বলতে পারবে কেমোট্যাক্সিস কে কে করে, আবার বলতে পারবে যে আপনার হচ্ছে যে এই যে C5 এর কি কি ফাংশন, মানে এইভাবে ফাংশন আসলো মেডিয়েটরস যাবে বা মেডিয়েটরস দিয়া ফাংশন চাইতে পারে, ঠিক আছে। এরকম প্রশ্ন ইতিপূর্বে এসেছে, আমরা সেগুলো দেখব। ওকে, আমরা এটা দেখেছিলাম একটু আগে। এখানে মেইনলি TNF লাগবে, ইন্টারলিউকিন 1 লাগবে। এখানে কিন্তু গ্রেটার রোল ইন ফিভার, আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে। আর ইন্টারলিউকিন 6 এগুলো হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশনে, আর এগুলো হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। এর মধ্যে আমাদের ইন্টারলিউকিন 17 এবং ইন্টারলিউকিন 17 অ্যাকুট এবং ক্রনিকে আছে। এখানে যে জিনিসটা একটু লাগবে সেটা হচ্ছে TNF-টা আমাদের একটু লাগবে। সেটা হচ্ছে যে TNF-টা মেইনলি আমাদের অ্যাপিটাইটকে সাপ্রেস করে ওয়েট লস করে, বিশেষ করে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে বা ক্রনিক ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে TNF হচ্ছে মানে অ্যাপিটাইট সাপ্রেসার করে, এই জন্য এবং ক্যাকেক্সিয়া করে, ওয়েট লস করে, ক্যাকেক্সিয়া করে। এই জন্য TNF এবং এদেরকে ক্যান্সার পেশেন্টের ক্যাকেক্সিয়াকে বলা হয় ক্যান্সার ক্যাকেক্সিয়া। পরীক্ষা যদি আসে যে ক্যান্সার ক্যাকেক্সিয়া কে করে, তাহলে অ্যান্সার হবে TNF, ক্যান্সার ক্যাকেক্সিয়া, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন। এখন আমরা প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন দেখেন, পেইন ইন অ্যাকুট ইনফ্লামেশন অকার্স ডিউ টু MDMS বেসিক পেডি, মার্চ 19 সব জায়গায় আসছে, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসছে, পেইন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্রাডিকাইনিন, ডিক্রিজ পেস, ইনক্রিজ পটাশিয়াম, ইনক্রিজ টিস্যু টেনশন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন বা সেরোটোনিন। তাহলে অ্যান্সার কি, প্রোস্টাগ্ল্যান্ডিন 2, লিগোট্রাইন্স ট্রু না ফলস? এখানে কি লিগোট্রাইন্স আছে? লিগোট্রাইন্স নাই, তাহলে ফলস। ব্রাডিকাইনিন আছে, ফলস না ট্রু। প্রেসার বাই টিস্যু ফ্লুইড মানে ওই যে ইনক্রিজ টিস্যু টেনশন, ট্রু। ভেসোডাইলেশনের সাথে বা ভেসোকনস্ট্রিকশনের পেইনের কোনো সম্পর্ক নাই, তাহলে ফলস। তাহলে এখানে ফাংশন দিছে, মেডিয়েটরস চাইছে, ওকে। এরপর পরের প্রশ্ন, প্রিফর্ম মেডিয়েটরস অফ অ্যাকুট ইনফ্লামেশন, প্রিফর্ম কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন। হিস্টামিন আমরা জানি তিনটা, হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম। তাহলে হিস্টামিন আছে ট্রু, প্রোস্টাগ্ল্যান্ডিন তো ফলস কারণ এটা নিউলি সিনথেসাইজড, লাইসোজোমাল এনজাইম ট্রু, প্লাটিলেট অ্যাক্টিভেটর ফ্যাক্টর নিউলি সিনথেসাইজড, লিগোট্রাইন্স হচ্ছে নিউলি সিনথেসাইজড, তাহলে এটা ফলস। দেখেন এখানে ট্রু হচ্ছে এ এবং সি। পরের প্রশ্ন দেখেন, বেসিক MDMS মার্চ 17, মার্চ 12 দুইবার আসছে। The following mediators increase capillary permeability. তাই এটা ফাংশন দিয়েছে, mediators চাইছে, আর ঠিক আছে। তাহলে ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি আসছে এটা এই জায়গা থেকে, এই যে ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি, ভেসোঅ্যাক্টিভ অ্যামাইন, C5, ব্রাডিকাইনিন, লিগোট্রাইন্স, PF, প্লাটিলেট অ্যাক্টিভ ফ্যাক্টর, সাবস্টেন্স P, প্রোস্টাসাইক্লিন। তাহলে এখান থেকে প্রশ্ন আসছে। হিস্টামিন ট্রু, প্লাটিলেট অ্যাক্টিভ ফ্যাক্টর ফলস, PD জেরাইভ না, এটা হচ্ছে ED জেরাইভ হবে, ওই যে ED জেরাইভ হবে, ED জেরাইভ। ব্রাডিকাইনিন ট্রু, অ্যাঞ্জিওটেনসিন ফলস, অ্যাঞ্জিওটেনসিন ভেসোকনস্ট্রিকশন করে, তো এর মধ্যে তো নাই, অ্যাঞ্জিওটেনসিন তো একটা হরমোন, প্রোস্টাসাইক্লিন হচ্ছে ট্রু, ঠিক আছে। তাহলে তিনটা ট্রু, দুইটা ফলস। দেখেন এখানে কিন্তু আমাদের চাইছে, কেমিক্যাল মেডিয়েটরস দিছে, ফাংশন চাইছে। আর আগেরটা কি ছিল, ফাংশনস দিছে, কেমিক্যাল মেডিয়েটরস চাইছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কেমিক্যাল মেডিয়েটরস ফাংশন। লিগোট্রাইন্স কিন্তু স্পেসিফিক বলে না, বিফোর না C4 না D4 না E4, স্পেসিফিক বলে না, তাহলে সব ফাংশন। তাহলে কেমোট্যাক্সিস, লিগোট্রাইন্স বিফোর কেমোট্যাক্সিস করে,
vasoconstriction, liquid C4 D4E4 vasoconstriction হয় true. প্লাটিলেক অ্যাগ্রিগেশন, প্লাটিলেক অ্যাগ্রিগেশন কিন্তু করে মেইনলি থ্রম্বোক্সিন A2, তাহলে এটা ফলস। ব্রঙ্কোডাইলেটেশন ও ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, তাহলে এটা ফলস। ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি, এটা ট্রু। ঠিক আছে, এই যে দেখেন এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি, তাহলে এটা ট্রু। তাহলে আমাদের মিলিয়ে মিলিয়ে করতে হবে। ওকে, তাহলে কেমোডাক্সিস ট্রু, ভেসোকনস্ট্রিকশন ট্রু, প্লাটিলেক অ্যাগ্রিগেশন ফলস, ব্রঙ্কোডাইলেশন ফলস, ইনক্রিজ ভাস্কুলার ট্রু। ওকে, এবারে দেখেন ফাংশন দিয়েছে, কেমিক্যাল মিডিয়েটর চেয়েছে। তাহলে ভেসোডাইলেশন কে করছে? প্রোস্টাগ্ল্যান্ডিন ট্রু, ব্রাডিকাইনিন ফলস, নাইট্রিক অক্সাইড ট্রু, হিস্টামিন ট্রু, C5 C5 ট্রু। সরি, ব্রাডিকাইনিন ট্রু, ব্রাডিকাইনিন ভেসোডাইলেশন করে না, এখানে আমরা দেখি ব্রাডিকাইনিন ভেসোডাইলেশন করছে, ব্রাডিকাইনিন ভেসোকনস্ট্রিকশন, তাহলে এটা ট্রু। তাহলে এইভাবে আমাদের এগুলো পড়ে নিতে হবে। ওকে, তাহলে আমাদের ইয়া শেষ, আমাদের হিস্টামিন, সেরোটোনিন এই রিলেটেড জিনিসগুলো শেষ। এখন আমরা মেনলি পড়বো নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড থেকে 3বার প্রশ্ন আসছে, 3টা। ঠিক আছে, 3টা প্রশ্ন আসছে। তো প্রথম কথা হচ্ছে নাইট্রিক অক্সাইডটা আসলে কি? নাইট্রিক অক্সাইডের আরেক নাম হচ্ছে এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সেশন ফ্যাক্টর, EDRF। ওকে, EDRF, এবং এটা সিনথেসিস হয় হচ্ছে আমাদের এন্ডোথেলিয়ামে, ম্যাক্রোফেজে এবং নিউরনে। রিকোয়ারমেন্টস হচ্ছে L-আর্জিনিন, মলিকুলার অক্সিজেন, NADPH, নাইট্রিক অক্সাইড সিনথেসিস। L-আর্জিনিন একটা প্রোটিন, ঠিক আছে, L-আর্জিনিন একটা প্রোটিন, মলিকুলার অক্সিজেন, NADPH এবং নাইট্রিক সিনথেসিস একটা এনজাইম। এনজাইমের মাধ্যমে L-আর্জিনিন, মলিকুলার অক্সাইড, NADPH এগুলোর মাধ্যমে আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। নাইট্রিক অক্সাইড 3 ধরনের, একটা হচ্ছে নিউরোনাল, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল, আর একটা হচ্ছে ইনডিউসড। নাইট্রিক অক্সাইড একটা খুবই উপকারী জিনিস, আমাদের বডিতে থাকে, সব সময় থাকে। তো যারা নিউরোনাল, এই নাইট্রিক অক্সাইডের মূল কাজ হচ্ছে ব্লাড ভেসেলকে রিল্যাক্স করা। দেখেন, রিল্যাক্সেশন ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল ডিরাইভড রিল্যাক্সেশন ফ্যাক্টর, মেইনলি এন্ডোথেলিয়াম থেকে আসে, নিউরন থেকে আসতে পারে, এবং এটার মূল কাজ হচ্ছে ভেসোডাইলেটেশন করা বা গাট রিল্যাক্সেশন করা, সবকিছু রিল্যাক্স করে দেয়। এবং এই কারণে অনেক সময় শক, নাইট্রিক অক্সাইডের কারণে শক হয়, ভেসোডাইলেশন হয়। তো বিভিন্ন, মানে এটা ফিজিওলজিক্যাল ফাংশন আছে, প্যাথোলজিক্যাল ফাংশন আছে। তো যেটা নিউরোনাল, এটা হচ্ছে নিউরোনাল, যেটা আমাদের ব্রেনে থাকে, যেগুলো ব্রেনের আর্টারিকে রিল্যাক্স করে, নিউরোনাল। আর হচ্ছে এন্ডোথেলিয়াল, যেটা মেইনলি আমাদের হার্টে থাকে, ইভেন জেনিটালিয়ায় থাকে, যেগুলো আমাদের ইরেকশনে হেল্প করছে, হ্যাঁ, ভেনাস, যেগুলো স্পঞ্জিওসাম। এই নাইট্রিক অক্সাইড এগুলো হচ্ছে ভেসোডাইলেশন করছে, ব্লাড ফ্লো বাড়াচ্ছে। আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে ইনডিউসড বা ইনফ্লামেটরি, মানে ইনফ্লামেশন হইলে ম্যাক্রোফেজ তখন এগুলো তৈরি করে, এগুলো কি করে? ভেসোডাইলেশন করে। ঠিক আছে, এবং ভেসোডাইলেশন করবে তখন তার শক হবে, হাইপোভোলেমিক শক হবে বা ডিস্ট্রিবিউটিভ শক হবে, সেপটিক শক, ডিস্ট্রিবিউটিভ শক। এগুলো হচ্ছে মেইনলি নাইট্রিক অক্সাইড তৈরির কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এবং পরীক্ষায় এটার ফাংশন আছে, ফাংশন। তাহলে পরীক্ষায় প্রথমে এর আসছে কোথায় কোথায় সিনথেসিস হয়, রিকোয়ারমেন্ট কি, আর হচ্ছে ফাংশন কি। ঠিক আছে, তাহলে অনেকগুলো ফাংশন আছে। তাহলে দেখেন, একটা অ্যাকশনস এজ এ মেডিয়েটর অফ ইনফ্লামেশন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ভাস্কুলার ফাংশন ডিউরিং ইনফ্লামেটরি রেসপন্স, ভেসোডাইলেশন, ভাস্কুলার মাসল রিল্যাক্সেশন, ডোমিনেন্ট অ্যাকশন, টিস্যু ডিস্ট্রাকশন করে, এন্ডোথেলিয়াল টিস্যু ডিস্ট্রাকশন করে, ইট রিডিউসেস দ্য প্লাটিলের অ্যাগ্রিগেশন এন্ড অ্যাডহেশন, inhibits mast cell induced inflammation, regulates the leukocyte recruitment inflammatory response, it acts as a host defense in infection, antimicrobicidal function আছে, induced nitric oxide production of nitric oxide by activated macrophage is involved in pathogenic septic shock। অনেক কিছু এর সাথে রিলেটেড। এবং একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে একদম শেষ লাইনটা, যেটা কখনো পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় আসতে পারে, সেটা ওরা বলছে যে abnormal production of nitric oxide occurs in atherosclerosis, hypertension and diabetes। মানে যাদের atherosclerosis আছে, ডায়াবেটিস আছে আর হাইপারটেনশন আছে, তাদের ক্ষেত্রে অ্যাবনর্মাল নাইট্রিক অক্সাইড তৈরি হবে, মানে ইনফ্লামেটরি না, এন্ডোথেলিয়াল যেটা। তাহলে নর্মালি আমাদের বডিতে এর ফাংশন হচ্ছে ভেসোডাইলেশন করে, আমাদেরকে মানে ব্লাড ফ্লো বাড়ায়, কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে হেল্প করে। কিন্তু যদি অ্যাবনর্মাল নাইট্রিক অক্সাইড তৈরি হয়, অ্যাবনর্মাল নাইট্রিক অক্সাইড হলে কি সমস্যা হবে?
সেটা হবে যে এটা যে ফাংশন, সে ফাংশনের লস হবে, তাহলে সে ভেসোডাইলেশন করতে পারবে না, রিল্যাক্সেশন করতে পারবে না। তাহলে একটা হাইপারটেনসিভ পেশেন্ট, একটা আথারোস্ক্লেরোটিক পেশেন্ট, একটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে নর্মালি তো অনেক সমস্যা, এর মধ্যে যদি সে অ্যাবনর্মাল নাইট্রিওসাইড তৈরি করে, সে এই ফাংশনটাও লস হয়, তাহলে কিন্তু তার এমআইয়ের চান্স অনেক বেড়ে যাবে। এই জন্য এই লাইনটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগছে, যে এটা পরীক্ষা এখনো আসে নাই, কিন্তু আসতে পারে। তাহলে আমরা প্রশ্ন দেখি, সিনথেসিস অফ নাইট্রিক অক্সাইড রিকোয়ার্স NADPH2, ATP ফস, ATP নাই, মলিকুলার অক্সিজেন টু নাইট্রিক অক্সাইড সিনথেসিস আর্জিনিন, L-আর্জিনিন ট্রু। পরের প্রশ্ন দেখেন, জুলাই আসছে এমফিল ডিপ্লোমায়, ইট ইজ ইম্পর্টেন্ট ফর ব্রেইন ফাংশন। ওই যে এন যেটা, ওটা অটাকয়েট, এটা কিন্তু হরমোন না, এটাকে বলা অটাকয়েট। ওই যে রিডিউসেস রেনাল ব্লাড ফ্লো, এটা হচ্ছে রিডিউসেস না, ইনক্রিজেস, এটা রেনাল হবে, রেনাল না, রিডিউসেস ইনক্রিজ হবে। ইট কনসার্ন উইথ রিসেপ্ট রিল্যাক্সেশন অফ গাট, ওই যে একটু আগে বলে স্মুথ মাসল রিল্যাক্সেশন করে, অরিজিনেটেড ফ্রম আর্জিনিন বা L-আর্জিনিন ট্রু। এটা হচ্ছে মরফোলজিক্যাল প্যাটার্নস অফ অ্যাকুট ইনফ্লামেশন, এটা আমরা পড়ছি, এটা হচ্ছে মেইনলি একটু বোঝার জন্য আমরা একটু দেখব। সে হচ্ছে সেরাস ইনফ্লামেশন, ফিব্রিনাস ইনফ্লামেশন, পুরুলেন্ট আর সাপুরেটিভ, অ্যাবসেস, আলসার, এগুলো তো আমরা জানি। মেইনলি সেরাস এবং ফিব্রিনাসের ডিফারেন্সটা আমরা পড়বো। মানে ইনফ্লামেশন যখন ওই ইন্টারনেথেরাল গ্যাপটা বাড়বে, তখন কিন্তু অনেক ফ্লুইড বেরোবে এবং ফ্লুইডের সাথে প্রোটিন বেরোবে, মেইনলি হচ্ছে বেরোবে ফিব্রিনোজেন, মানে অ্যালবুমিন গ্লোবুলিনের বের হবে, কিন্তু ফিব্রিনোজেনের বের হবে। অ্যালবুমিনের চেয়ে গ্লোবুলিনের মলিকুলার সাইজ বড়, গ্লোবুলিনের চেয়ে ফিব্রিনোজেন মলিকুলার সাইজ আরো বড়। তাহলে অ্যালবুমিন ছোট ছোট ইন্টারথেরাল গ্যাপ হলে বের হয়ে যাবে, কিন্তু ফিব্রিনোজেন বের হতে গেলে অনেক বড় গ্যাপ লাগবে। তাহলে যখন মানে ভিগোরাস ইনফ্লামেশন হবে, অনেক বেশি রিট্রাকশন হবে, তখন ফিব্রিনোজেন আসবে এবং ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হবে, এই ফিব্রিনটা কোয়াগুলেশন করবে, কোয়াগুলেশন করে মানে ফাইব্রোসিস হবে বা ফিব্রিনাস, এই জন্য এটার নাম হচ্ছে ফিব্রিনাস ইনফ্লামেশন। ঠিক আছে, কিন্তু যখন ইনফ্লামেশনটা মাইল্ড হবে বা লোকালাইজ হবে, তখন ইন্টারনেথেরাল গ্যাপ ছোট হবে, তখন এইসব প্রোটিন ফিব্রিন বেরোবে না, জাস্ট একটু ফ্লুইড বেরোবে, যেমন হচ্ছে ব্লিস্টার, এই যে স্কিন ব্লিস্টারিং, পেরিটোনিয়াল মানে ইয়াতে হবে। তো এটা হচ্ছে যে সেরাস, মানে সেরাস মানে পাতলা, আর ফিব্রিন মানে গাঢ়, গাঢ় ফ্লুইড, মানে এই যে এক্সুডেটিভ ফ্লুইডটা গাঢ় হবে। এটা হচ্ছে যে এটা হচ্ছে যেমন আমরা প্লুরাল ইফিউশন হয়ে, আমরা যখন অনেক সময় হিউজ তার ফিব্রিন বেড়ে আসবে, তখন প্লুরাল থিকেনিং হবে। আমরা যখন মানে লাংসে সিটি স্ক্যান করি বা কার্ডিয়াক স্ক্যান করি, পেরিকার্ডিয়াল ইফিউশনে যদি ফিব্রিনাস হয়, ফিব্রিন ডিপোজিট হয়, তখন ওই যে যে পেরিকার্ডিয়াল স্পেস লস হবে এবং ওখানে ফাইব্রোসিস হবে এবং পেরিকার্ডিয়াল থিকেনিং হবে, পেরিকার্ডিয়াল থিকেনিং, প্লুরাল থিকেনিং, এগুলো হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে পরবর্তীতে মানে অনেক ফাংশনের হবে আর কি, হার্ট ফাংশন ভালো হবে না, মানে ডাইলেট হবে না। ঠিক আছে, তো এটা অনেক সময় পরীক্ষা আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেরাস এন্ড ফিব্রিনাস ইনফ্লামেশন। যদি পরীক্ষা মানে আমাদের বোর্ড পরীক্ষা আসে না, বিভিন্ন ক্লাস টেস্টে আসে আর কি, তো এটা বোঝানোর জন্য আনছি। আর মেইনলি হচ্ছে আমাদের ইয়াটা লাগবে, এক্সাম্পল গুলো লাগবে, যেগুলো শিটে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন আসে আমরা সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশন, আমরা এটা দাগিয়েছি, আমরা বলছিলাম 1 2 3 4 5 6 7 8। এটা মাঝখানে ডিলিট করতে পারবেন না, ওকে। তো সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লামেশনে আমাদের 1 নম্বর হচ্ছে ফিভার, 2 নম্বর হচ্ছে রাইগর্স, চিলস, অ্যানোরেক্সিয়া, সোমনোলেন্স, ম্যালেজ, ইনক্রিজ মাসল বডি ক্যাটাবলিজম, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো মেইনলি আসে আমাদের হিমোডাইনামিক চেঞ্জেস। তো হিমোডাইনামিক চেঞ্জের আগে আমরা একটু রাইগর, চিলস, অ্যানোরেক্সিয়ার জন্য দায়ী হচ্ছে ওই TNF, আমরা বলছিলাম ওয়েট লস হবে। সোমনোলেন্স মানে হচ্ছে ঘুম ঘুম ভাব, ইনক্রিজ স্লিপ। ঠিক আছে, ম্যালেজ মানে তো আমরা জানি যে প্রোডার্মাল ফেজ। অ্যানোরেক্সিয়া মানে ডিক্রিজ ফুড ইনটেক, ইনক্রিজ স্লিপ, পরীক্ষা এরকম ভাবে আসে। ইনক্রিজ মাসল প্রোটিন ক্যাটাবলিজম, এখানে যেটা হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হওয়ার কারণে প্রোটিন ক্যাটাবলিজম হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, প্রোটিন ব্রেকডাউন হবে, কারণ ইনসুলিন যে অ্যানাবলিক হরমোন, ইনসুলিন না থাকলে প্রোটিন ব্রেকডাউন হবে, প্রোটিন ক্যাটাবলিজম হবে। আর গ্লুকোজ গ্লাইকোজেনেসিস হবে না, তখন বেশি বেশি গ্লুকোজ স্টোর হবে না, তখন কি হবে, হাইপারগ্লাইসেমিয়া হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। তার ব্লাড, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু
আপনার এটা হচ্ছে আরো বাড়বে। ঠিক আছে, তো এইটার মূল কারণ হচ্ছে TNF ইন্টারলিউকিন 1। এই সব সাইটোকাইনের জন্য আমাদের এই মূল সমস্যাটা হয়, সবকিছুর জন্য সাইটোকাইন দায়ী। তো এটা একটু মাথায় রাখবেন। আর মেইনলি আমাদের লাগবে হিমোডাইনামিক চেঞ্জেস। হিমোডাইনামিক চেঞ্জের ক্ষেত্রে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে নিউট্রোফিল বাড়তে পারে কমতে পারে, মানে নিউট্রোফিলিয়া হতে পারে, নিউট্রোপেনিয়া হতে পারে। লিউকোসাইট বাড়তে পারে, মানে লিউকোসাইটোসিস হতে পারে, লিউকোপেনিয়া হতে পারে। লিম্ফোসাইট বাড়তে পারে, লিম্ফোসাইট কমতে পারে, লিম্ফোসাইটোসিস হতে পারে, লিম্ফোপেনিয়া হতে পারে। কিন্তু আরবিসি সবসময় কমে, অ্যানিমিয়া হয়। প্লাটিলেট সবসময় ব্রেকডাউন হয়, থ্রম্বোসাইটোপেনিয়া হবে, থ্রম্বোসাইটোপেনিয়া এবং অ্যানিমিয়া হবে, এবং হাই ইএসআর হবে। যেহেতু অ্যানিমিয়া কারণে হাই ইএসআর হবে। ঠিক আছে, এবং শুধু অ্যানিমিয়ার জন্য হাই ইএসআর হবে না, আরো কারণে হাই ইএসআর হবে। হাই ইএসআর হওয়ার মূল কারণ হচ্ছে, আমরা জানি কি ইএসআর মানে কি, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইরিথ্রোসাইট মানে আরবিসি, মানে আরবিসি যত বেশি সেডিমেন্টেশন হবে ইএসআর তত বাড়বে। এখানে মূল জিনিসটা হচ্ছে যে ফিব্রিনোজেনটা যে সমস্যা হয়, যে ফিব্রিনোজেন হচ্ছে অ্যাকুট ফেজ প্রোটিন, অনেক বেশি অ্যাকুট ফেজ প্রোটিন তৈরি হবে, এবং এই ফিব্রিনোজেনটা ফাঁকা থাকে না। এই ফিব্রিনোজেন কি হয়, ফিব্রিনোজেন আরবিসি সেল ওয়ালের সাথে লেগে যায়। আরবিসি সেল ওয়ালের সাথে লাগার কারণে ফিব্রিনোজেন অনেক ওয়েট, তখন আরবিসি আর মুভ করতে পারে না, তখন এক জায়গায় বসে যায়। এটা হচ্ছে সেডিমেন্টেশন। তাহলে অনেক বেশি ফিব্রিনোজেন তৈরি হলে অনেক বেশি আরবিসি বসে যাবে, মানে কি সেডিমেন্টেশন হবে, তাহলে ইএসআর বাড়বে। তো ইএসআর বাড়ার, অ্যাকুট ইনফ্লামেশন ইএসআর বাড়ার মূল মেকানিজম হচ্ছে এই ফিব্রিনোজেন। ওকে, তাহলে